ওয়েলকাম বন্ধুরা, আমার নাম ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী। আমি চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেলেঙ্কারি সত্যি হবে। আজকের ভিডিওয়ে আমি যেটা আলোচনা করব সেটা কিন্তু পুরো একটা হাউসফুল প্যাকেজ যাকে বলে। মানে কলাম, এই যে কলাম, যেমন আমাদের পা, আমরা দাঁড়িয়ে আছি, সেরকমই বাড়িরও তো বা যে কোনো একটা স্ট্রাকচারের ক্ষেত্রেও তো কলামের একই কাজ, পুরো স্ট্রাকচারটাকে ধরে রাখে। আজকে আমরা সেই কলাম নিয়ে আলোচনা করব এবং কলামের কাজ করতে গিয়ে যত রকমের মোটামুটি ভুলভ্রান্তিগুলো হয়, মানে আমরা যেগুলো বেসিক্যালি কেলেঙ্কারি করে থাকি, নিজের জানতেই হোক আর অজান্তেই হোক, সেই সব কেলেঙ্কারি নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, সেই সবটি দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, অনেক কষ্ট করে ভাই স্লাইডগুলো বানিয়েছি, প্লিজ দেখো তোমরা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি প্রথমে তোমাদের যে সাথে পরিচয় করাবো, একটা কলামের 3D দেখাবো। তার উদ্দেশ্য হলো আমি এই ভিডিওর পরবর্তী ক্ষেত্রে যেসব টার্মিনোলজিগুলো ইউজ করবো তোমরা যাতে সেগুলো বুঝতে পারো। আমি কলামের 3Dর মাধ্যমে কলামের যে ফিজিক্যাল যেই এলিমেন্টগুলো হয় সেগুলো তোমাদের দেখাবো। প্রথমেই দেখা যাক, প্রথমে এই যে কলামের 3Dটা দেখা যাচ্ছে, এই 3Dর মধ্যে একদম সবার নিচে যে লেয়ারটা দেখা যাচ্ছে এটা হলো ফিলিং করা আছে, মানে স্যান্ড ফিলিং বলো কি স্টোন ডাস্ট উইথ গ্রিড ফিলিং বলো, সেটা ফিলিং করা আছে। এই ফিলিংয়ের ওপর যেটা দেখা যাচ্ছে হলো একটা ব্রিক ফ্ল্যাগ সোলিং। যদিও এটা দেখে মনে হচ্ছে অনেকগুলো লেয়ার, এটা জাস্ট হ্যাচ করা হয়েছে বলে ওরকম মনে হচ্ছে, কিন্তু আমরা তর্কের খাতিরেই ধরে নেবো এটা একটা সিঙ্গেল ব্রিক ফ্ল্যাগ সোলিংয়ের লেয়ার। তার উপরে দেখা যাচ্ছে পিসিসির একটা লেয়ার আছে, অর্থাৎ বেড কংক্রিট, যেখানে আমরা ফাউন্ডেশনটা করব যেই সয়েলের উপরে, সেটাকে একটা লেভেল এরিয়া দেওয়ার জন্য, একটা লেভেল সারফেস দেওয়ার জন্য আমরা এই কংক্রিটের বেড ব্লকটা করে থাকি পিসিসির। এটা সাধারণত 1-3-6 প্রফেশন হয়। তার উপরে আমাদের শুরু হয়েছিল মেন কলামের স্ট্রাকচারটা। এখানে দেখা যাচ্ছে এটা একটা আইসোলেটেড কলাম ফুটিং, আইসোলেটেড স্লোপ কলাম ফুটিং। আইসোলেটেড স্লোপ কলাম ফুটিং বলতে এই যে কলাম ফুটিংটা, এর বাইরের যে এজ আছে, মানে পেরিফেরাল যে এজগুলো আছে, তার তুলনায় সেটা কিন্তু কলামে গিয়ে যেখানে কানেক্ট হয়েছে, মানে কলাম স্টেমে যেখানে গিয়ে কানেক্ট হয়েছে সেখানে কিন্তু তার এফেক্টিভ ডেপথটা অনেক বেশি। মানে এই সাইডে যে ডেপথটা পাওয়া যাচ্ছে তার থেকে কলামের গোড়ার কাছে, ঠিক কলামের ফেসের কাছে, সেখানে কিন্তু ডেপথটা অনেক বেশি, অর্থাৎ এটা স্লোপিং হয়ে গেছে। এইটাকে এই নিচের পার্ট, মানে কলামের এই যে জয়েন্টটা দেখা যাচ্ছে স্টেমের, এই নিচের পার্টটা হলো অ্যাকচুয়ালি একটা আইসোলেটেড স্লোপ ফুটিং। এবার তার উপরে যে একটা অংশ দেখা যাচ্ছে, এই একটা বেশ রেক্ট্যাঙ্গেলের মতন, এটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল না, এটা টপ ভিউ দেখলে বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি একটা স্কোয়ার। এটা একটা 300x300 কলাম আমি 3D তৈরি করেছিলাম। তো এই যে কলামের অংশটা, মানে আমরা কলাম বলতে যে মেইন যে জিনিসটাকে বুঝবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি হলো এই কলামের স্টেমটা। সাধারণ ভাষায় কলাম যদি মেনশন করা হয়, শুধুমাত্র আমরা এই কলামের স্টেমটাকে কিন্তু ধরবো। কিন্তু যেহেতু কলামের স্টেমের সাথে ফাউন্ডেশনটা একটা ইন্টিগ্রেটেড অংশ, তাই জন্য আমি আজকের আলোচনা যখন কলামের কেলেঙ্কারি আলোচনা করব, তখন অবশ্যই ফাউন্ডেশন নিয়েও আমি কিছু জিনিস বলবো যেগুলো এর সাথে ইন্টার রিলেটেড। শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন। তো শুরু করা যাক আজকের আলোচনা। আমি আশা করবো আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে স্ক্রিনে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট যেগুলো আমরা নিজেদের জানা সত্ত্বেও ভুল করি বা না জেনেও ভুল করি। আশা করবো এই ভিডিওটা শেষে যখন আমরা প্রায় 20খানা পয়েন্ট জানবো কী কী ভুল হয়, মানে কী কী কেলেঙ্কারি আমরা ঘটিয়ে ফেলি, সেগুলোর পরে যারা আমরা জানতাম যে এই ভুলগুলো করছি, কেন হচ্ছে হয়তো জানতাম না, মানে তার এই ভুলটার পিছনে কী কারণ আছে, কী যুক্তি আছে, হলে কত বড় ক্ষতি হতে পারে সেটা জানতাম না, সেটা আমরা আজ পর্যন্ত জেনে যাব। দেখা যাক, শুরু করা যাক। একটা জিনিস এখানে মনে রাখার বিষয় আছে, ফেলিওর অফ স্ল্যাব বিমস এটসেট্রা কজেস লোকাল ফেলিওর, বাট কলাপস অফ কলাম কজেস গ্লোবাল ফেলিওর। এই জিনিসটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হলো, যদি কোনো
বা স্ল্যাবের ফেলিওর হয়, অর্থাৎ সেটা যদি স্ট্রাকচারগুলি ফেল করে, তাহলে কিন্তু শুধুমাত্র বিম যেটুকুনি পোর্শনে স্ল্যাবকে সাপোর্ট করছে বা স্ল্যাবটা যেটুকুনি জায়গা জুড়ে আছে সেই জায়গাটুকুই কিন্তু ভেঙে যাবে। অ্যাজ এ হোল টোটাল স্ট্রাকচারটা কিন্তু কলাপস করে না কখনো। অথচ যদি কোনো কলাম ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল ফেলিওর একটা ঘটে, কেননা একটা কলাম কিন্তু নির্দিষ্ট কিছু পরিমাণ লোড নেওয়ার জন্যই তাকে ডিজাইন করা হয়। যখন একটা কলাম ফেল করে যায় তখন তার যে লোডটা, সেটা যেই লোডটা নিচ্ছিল ওই কলামটা, সেটা কিন্তু তার পাশের কলামে অটোমেটিক্যালি সাপোর্ট হিসাবে তাকে নিতে হয়, পাশের কলামটা নেয় সেই লোডটাকে, কেননা নাহলে তো এমনি বিল্ডিং পড়ে যাবে। তো এর ফলে হলো কি, ধরা যাক এ বি দুটো কলাম ছিল, এ কলামটা ফেল করে গেল, তার ফলে কী হলো, এই কলামের যে লোডটা ছিল তাকে তার পাশের কলাম বিকে নিতে হচ্ছে। এখন বি কলামটা এ কলামের এই বাড়তি লোড নেওয়ার জন্য ডিজাইন করা ছিল না। এর ফলে কি হচ্ছে, ওই যে বি কলামটা তার যে লোড নেওয়ার ক্ষমতা, তাকে যে জন্য ডিজাইন করা হয়েছে তার থেকে কিন্তু বেশি লোড তার উপরে চলে আসছে। এর ফলে হবে কি, একটা সময়ের পরে কিন্তু সেই যে কলামটা বি কলামটা সেটাও ফেল করে যাবে। এই যে দুটো কলাম ফেল করে গেল, এর ফলে একইভাবে এটা চেইন প্রসেসে চলতে থাকবে। এই দুটো কলামের লোড তার পার্শ্ববর্তী কলামে চলে যাবে, সেই কলামটাও নিতে পারবে না, কারণ তার তো ডিজাইন করা নেই সেইভাবে। তাকে তো শুধু অল্প কিছু লোডের জন্য ডিজাইন করা হয়েছিল, এই যে অ্যাডিশনাল লোডগুলো এলো এখানে তো ডিজাইন করা হয়নি, সেই কলামটা তাহলে ফেল করবে। এইভাবে সিকোয়েন্সে সবকটা কলাম কিন্তু পরপর ফেল করতে থাকবে এবং একটা বিশাল বড় ডিজাস্টার হতে পারে। মানে পুরো স্ট্রাকচারটা কিন্তু অ্যাজ এ হোল কলাপস করে যেতে পারে। ওই জন্যই বলা হয় যে বিম স্ল্যাব এগুলোর যদি ফেলিওর হয় সেগুলো কিন্তু লোকাল ফেলিওর, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ, গ্লোবাল ফেলিওর নয়। কিন্তু কলাম যদি কলাপস করে তাহলে কিন্তু একটা গ্লোবাল ফেলিওর হতে পারে। দেখা যাক পরের স্লাইডগুলো। এবার আমি এক এক করে যে কারণ, আমি 20খানা মোট কারণ যেগুলো আমরা খুব ভুল করে থাকি কাজ করার সময়, সেগুলো আইডেন্টিফাই করেছি আমার ব্যক্তিগত কাজের অভিজ্ঞতা দিয়ে। সেগুলো সম্পর্কে আলোচনা করবো এক এক করে। দেখা যাক প্রথম কারণ। তো দেখা যাক প্রথম কারণটা, প্রথম যে কারণটা নিয়ে আমি আলোচনা করব সেটা এখানে লেখা দেখা যাচ্ছে হয়তো, ফাংশন বিট অফ কলামস আর নট অ্যাট দি সেম লেভেল অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট ডেপথ। অর্থাৎ কলামে যখন আমরা ফাংশন করি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কলামের যে বটম লেভেল, মানে যেখানে আমার কলামটা গিয়ে মাটিতে রেস করছে, সেই লেভেলটা, সেই গ্রাউন্ড লেভেলটা কিন্তু প্রতিটা কলামের পিক, ফাউন্ডেশন পিকের জন্য কিন্তু এক নয়। অর্থাৎ আমি যদি লেভেলিং করি খুব সন্তর্পণে, তাহলে আমি দেখবো যে কলামের ফাউন্ডেশনের পিকের যে ইনভার্ট লেভেল, মানে কলামের ফাউন্ডেশন পিকের যে লেভেল কোনো একটা ডেটামের রেসপেক্টে যদি আমি দেখি বা বেঞ্চমার্কের রেসপেক্টে যদি আমি দেখি, তাহলে দেখবো যে সেটার লেভেল কিন্তু সবসময় একই রকম ডাউন থাকে না, কোথাও উঁচু থাকে, কোথাও নিচু থাকে। খুব দূরে দূরে কলামগুলো স্পেসিং থাকলে সেক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু কলামগুলো যদি খুব কাছাকাছি স্পেসিং থাকে, এই যে আপ বা পাশাপাশি পিকের মধ্যে যদি এটা খুব বেশি হয়, সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে যেই কলামটা উঁচুতে আছে তার যে লোডটা, তার লোডটাও তো সয়েলের মধ্যে দিয়ে ডিসপারশন হচ্ছে, সয়েলের মধ্যেই যাচ্ছে, সেই লোডটা অনেক সময় পার্শ্ববর্তী কলামের উপরে চলে আসে। এই ছবিটা দেখলেই বোঝা যাবে এই কলামটা, ডান দিকের কলামটা একটু বাঁ দিকের কলামের থেকে উঁচুতে আছে। এর ফলে হচ্ছে কি, ডান দিকের কলামের যে লোডটা ডিসপারশন হচ্ছে এটা কিন্তু বাঁ দিকের কলামের উপরে চলে আসছে। এর ফলে বাঁ দিকের এই যে কলামটা, এর উপরে একটা অ্যাডিশনাল কিন্তু লোড উপরে কাজ করছে, এটা তো আসার কথা ছিল না। তাহলে এটা একটা বাড়তি চলে এলো, এটা ভালো জিনিস না, তাহলে খারাপ জিনিস। তাহলে আমাদের এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। আরেকটা ব্যাপার আছে আমরা যেটা খুব ইগনোর করি, সেটা হলো ফাউন্ডেশনের ডেপথ। আমরা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ফাউন্ডেশনের যে এরিয়া সেটাকে হয়তো ইগনোর করছি না। মানে ফাউন্ডেশনের যতখানি এরিয়া দরকার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি, সয়েলের অ্যালায়েবল বিয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী বা সেফ বিয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী, যেটা ধরে আমরা ডিজাইন করছি ফাউন্ডেশনটাকে, সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এরিয়াটাকে প্রোভাইড করে দিচ্ছি। অথচ যতখানি ডেপথ ফাউন্ডেশনটা দেওয়ার দরকার আমরা কিন্তু সেটা দিচ্ছি না। এটা কিন্তু খুব খারাপ জিনিস, খুব খারাপ অভ্যাস। হয়তো আমরা মনে করছি যে কতখানি ডেপথ দেওয়ার দরকার কি আছে, মানে ইরেশনালি ভাবছি, বা হয়তো মিস্ত্রি আমাকে বললো যে কতখানি লাগে না, আমরা তো করে এসছি, এরকম হচ্ছে, চলছে, হ্যাঁ, গতানুগতিকভাবে। এইগুলো খুব ভুল কনসেপ্ট। ডেপথ কিন্তু একটা খুব ভাইটাল ক্রাইটেরিয়া, কেননা এক সয়েলের ইরোশন হতে পারে, 2 নম্বর হলো ল্যাটারাল স্টেবিলিটির একটা ব্যাপার থাকে, 3 নম্বর ব্যাপার হলো কোন ডেপথে গিয়ে পার্টিকুলার একটা সয়েলের আমি ভালো কোয়ালিটির স্ট্র্যাটাম পাচ্ছি, এবং আমি যে রিকোয়ার্ড যে সেফ বিয়ারিং ক্যাপাসিটি বা অ্যালায়েবল বিয়ারিং ক্যাপাসিটি যেটা আমি ইউজ করছি সেটা কোন ডেপথে পাচ্ছি, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সয়েলের উপরে যখন আমরা ফাউন্ডেশন লে করবো বা কোনো একটা ফিটিং করবো, সেটার ক্ষেত্রে কিন্তু ডেপথ নির্ধারণ করার 3টে ক্রাইটেরিয়া আছে। কী কী? 1 নম্বর হলো আমাকে মিনিমাম 900 মিলিমিটার ডেপথ দিতেই হবে। অর্থাৎ
যাই হোক না কেন আমার স্ট্রাকচারটা 900 হলো মিনিমাম আমার ফাউন্ডেশনের ডেপথ হবে। 2 নম্বর ব্যাপার হলো আমাকে র্যাঙ্কিন্স ফর্মুলা ইউজ করে দেখতে হবে। র্যাঙ্কিন্স ফর্মুলা মানে হলো ম্যাক্সিমাম যে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি, মানে অ্যালায়েবল অথবা সে বিয়ারিং ক্যাপাসিটি যেটা আমি ডিজাইনের জন্য ইউজ করছি, সেইটা ডিভাইডেড বাই সয়েলের যে ডেন্সিটি, এটা করলে যা হবে তাকে অ্যাক্টিভ প্রেশার কোএফিশিয়েন্ট যেটা আছে র্যাঙ্কিন্সের ফর্মুলা থেকে পাওয়া যায়, যে র্যাঙ্কিন্সের অ্যাক্টিভ প্রেশার কোএফিশিয়েন্টকে গুণ করতে হবে। সে কীরকম 1 - sin phi বাই 1 + sin phi এর হোল স্কোয়ার। sin phi মানে হলো সয়েলের অ্যাঙ্গেল অফ রিপোজ। তো এইটা করলে আমরা একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটাকেও দেখতে হবে। 3 নম্বর হলো সয়েলের যে আমরা এসবিসি বা এবিসি মানে সেফ বিয়ারিং ক্যাপাসিটি অথবা অ্যালায়েবল বিয়ারিং ক্যাপাসিটি যেটা ধরেছি, সেইটা কি কোন লেয়ারে আছে সেই লেয়ার অবধি তো আমাকে যেতেই হবে। মানে আমার হয়তো মাটি থেকে ওপর থেকে 1.5 মিটার ডেপথে 80 kN/m² বিয়ারিং ক্যাপাসিটি পাচ্ছি, অ্যালায়েবল বিয়ারিং ক্যাপাসিটি। আমি ডিজাইন করলাম সেটা ধরে, অথচ আমি গেলামই না 1.5 মিটার ডেপথ অব্দি ফাউন্ডেশন, 1 মিটার ডেপথ কেটে আমি ফাউন্ডেশন করে দিলাম, সেটা তো কখনোই হতে পারে না। এই তিনটে জিনিস, তিনটে যে পদ্ধতি বললাম, এই তিনটে পদ্ধতির মধ্যে যেটা সবচেয়ে বেশি আসবে ভ্যালু, সেটাকেই আমাদের ধরে ফাউন্ডেশনের ডেপথ ডিজাইন করতে হবে। দেখা যাক পরের স্লাইড কি বলছে। সাবগ্রেড সয়েল অ্যান্ড ফিলিং, মানে স্যান্ড বা স্টোন ডাস্ট দিয়ে যেটা ফিলিং করা হচ্ছে সেটা আমরা থরলি কম্প্যাক্ট করছি না। এটা খুব কমন টেন্ডেন্সি, যেটা আমরা স্যান্ড ফিলিং করি বা স্টোন ডাস্ট গ্রিড দিয়ে ফিলিং করি, সেটা জাস্ট আমরা ফেলে দিই, মানে জাস্ট ডাম্প করে দিলাম, করে দিয়ে কোনো র্যামিং করলাম না, কিছু করলাম না, হালকা করে বিছিয়ে দিলাম, একটু জল ঢেলে দিলাম, তার উপরে কাজ শুরু করে দিলাম জাস্ট। এটা কিন্তু একদম ভুল, চূড়ান্ত ভুল জিনিস। আমরা এর উপরে আমরা যে কনস্ট্রাকশনটা করবো সেটা কিন্তু সাবসিকুয়েন্টলি, মানে যেহেতু আমাদের নিচের যে ফিলিংটা করছি সেটার ভয়েড থেকে যাচ্ছে প্রচুর, খুব তাড়াতাড়ি বসে যেতে পারে এবং বিশেষ করে উপরে যে পিসিসি আছে এটা ক্র্যাক করে যেতে পারে। তো এটাকে আমার প্রিভেন্ট করতে গেলে কী করতে হবে, এটাকে যদি আমরা আটকাতে চাই, আমাদের যে সাবসয়েলের যে লেভেলটা আছে, মানে যেইখানে আমরা ফাউন্ডেশনটা যেই অবধি কেটে যাচ্ছি, সেই লেভেলটাকে একটা প্রথমে ভালোভাবে ড্রেসিং করে নিতে হবে। 2 নম্বর হলো আমরা যেটাই ফিলিং করছি, স্যান্ড ফিলিং হোক অথবা স্টোন ডাস্টের ফিলিং হোক, সেটাকে 6 ইঞ্চি বা 150 মিলিমিটার করে ফিলিং করতে হবে। করার পরে প্রতি 6 ইঞ্চি ফিলিং করব, জল দেবো, র্যামিং করব, আবার 6 ইঞ্চি ফিলিং করবো, জল দেবো, র্যামিং করবো, এইভাবে করতে হবে। মানে যদি আমরা 6 ইঞ্চি বা 150 মিলিমিটারের ফিলিং ধরে রাখি সেক্ষেত্রে তো একটা লেয়ারই হয়ে যাবে, কিন্তু 150 মিলিমিটারের থেকে যদি বেশি ধরে রাখি সেক্ষেত্রে কিন্তু ততবার আমাদের লেয়ারে লেয়ারে র্যামিং করতে হবে। মানে যদি 300 mm হয় তাহলে দুবার দুখানা লেয়ার হবে, যদি 350 mm হয় সেক্ষেত্রে কিন্তু 3টে লেয়ার হয়ে যাবে। এইভাবেই লেয়ার ওয়াইজ কাজ করতে হবে। এতে হবে কি, আমাদের যেই জিনিসটা আমরা ফিলিংয়ের জন্য ইউজ করেছি সেটা প্রপারলি কম্প্যাক্টেড হবে। এবং এটা করার এই কম্প্যাকশন যে আমরা করলাম, এটা হলো ইনিশিয়াল আমরা কি করছি, আমরা র্যামিং করছি, জিনিসটাকে নিয়ে কম্প্যাক্ট করে দিলাম, কিন্তু এর পরেও কিন্তু তার সামান্য ইনিশিয়াল সেটেলমেন্ট হয় একটা, অর্থাৎ সেটা কিন্তু কিছু কিছু জায়গায় হালকা হালকা করে বসে যায়। কাজে ওটাকে আমার 2 থেকে 3 দিন কিন্তু টাইম দিতে হবে, যাতে সে বসে নিজের জায়গাটুকু কম্প্রেসড হয়ে নিয়ে নিতে পারে বা কনসলিডেট করতে পারে। পরের পয়েন্ট হলো, আমরা যখন পিসিসি বেড ব্লকটা করি, মানে সোলিং করে দিলাম, কোনো কোনো ক্ষেত্রে সোলিং করা হয় না, তো যখন পিসিসি বেড ব্লকটা করি, এটা ঠিক জেনারেলি হয় হলো 1-3-6 অর্থাৎ M10 গ্রেডেড কংক্রিটের নমিনাল মিক্সে করা হয়। সেটা করে দেওয়ার পরেই কিন্তু আমাদের টেন্ডেন্সি থাকে, মানে আজকে করে দিলাম, এবেলা সকালবেলা করে দিলাম, তো বিকেলবেলা আমরা তার উপরে রডের মেশিন বিছিয়ে দিলাম। এটা কিন্তু খারাপ জিনিস। মানে আমি তার মানে কি, যে বেড ব্লকটা আমি করলাম তার যে ইউটিলিটির জন্য করা হলো, তাকে আমি সেটার কোনো ফাংশন হতেই দিলাম না, আমি সেটাকে স্ট্রেংথই গেইন করতে দিলাম না, জাস্ট একটা অলমোস্ট গ্রিন ইম্যাচিওর কংক্রিট সেটার উপরেই কাজ শুরু করে দিলাম। তাহলে আমার বেড ব্লকটা দিয়ে কী লাভ হলো? আমাকে তো তাকে একটা সাফিসিয়েন্ট একটা স্ট্রেংথ গেইন করতে দিতে হবে। খুব বেশি স্ট্রেংথ গেইন করার দরকার নেই। মানে আমরা জানি অলমোস্ট যদি আমরা 3 দিন রেখে দিই অ্যাবাউট 40-50% স্ট্রেংথ গেইন হয়ে যায় কংক্রিটের। তো আমরা অন্তত পক্ষে 3 দিন রেখে দেবো এবং 3 দিন কংক্রিটটাকে, মানে ওই পিসিসি বেড ব্লকটাকে কিউরিং করবো, তারপরে আমরা সাবসিকুয়েন্ট কাজগুলোকে শুরু করবো। নেক্সট পয়েন্ট কী বলছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এই জিনিসটা অলমোস্ট 10টার মধ্যে 7টা সাইটে কিন্তু ভুল হয় এবং আমি জানি না কী জন্য এটাকে ইগনোর করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বেশিরভাগ সাইটে ইঞ্জিনিয়ার থাকে না। তার কারণ হলো আমাদের দেশের মানুষরা এখনও পর্যন্ত ইঞ্জিনিয়ারের কথা না শুনে
তার থেকে বেশি মিস্ত্রির কথা শুনতে অভ্যস্ত। এর ফলে কিন্তু এই ধরনের গণ্ডগোল দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে অনেক ইঞ্জিনিয়ারও এটা নেগলেক্ট করে, সেটা হলো ফাউন্ডেশনের যে মেশ রিইনফোর্সমেন্টের সেইটা আর কলামের যে কেজ রিইনফোর্সমেন্টের সেইটা, মানে কলামের যে রডগুলোর খাঁচা বাঁধা হলো আর যে আমাদের ফাউন্ডেশনে যে জালিটা বাঁধা হলো, সেই দুটো কিন্তু একই সেন্টারে থাকে না। অর্থাৎ জালি একদিকে আছে আর কলামটা আমরা তার উপরে যে কনস্ট্রাক্ট করছি সেটা সেন্টারে নেই, সেটার থেকে সরে আছে, যে কোনো একটা দিকে এক্সেন্ট্রিক হয়ে আছে। কীরকম দেখা যাক, এই ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে, এটা যদি আমরা জালি ধরে নিই, মানে মেশটা ধরে নিই, এটা সেন্টার আমরা দুটো কর্নার যোগ করলে পেয়ে যাব। এইখানে কিন্তু এই যে কলামের স্টেমটা সেটা কিন্তু সেন্টারে নেই, এটা কিন্তু সরে গেছে সেন্টার থেকে, অথচ এটা হওয়া হচ্ছিল এই বাঁ দিকের ছবিটার মতন। অর্থাৎ এই যে জালিটা, মানে বটম যে মেশটা রিইনফোর্সমেন্টের যে মেশটা আমরা ফাউন্ডেশন ইউজ করছি, তার যে সেন্টার সেটা আর কলামের যে সেন্টার সেটা একই সেন্টারে থাকবে, এটাই কিন্তু হওয়ার কথা। তার কারণ আছে, তার কারণ হলো আমরা যখন একটা ফাউন্ডেশনকে ডিজাইন করছি, আমরা কিন্তু ধরে নিই যে ফাউন্ডেশনের নিচে যেই লোডটা আসে, মানে ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু লোড ওপর থেকে আসে না, মানে এটা আমাদের একটা ধারণার ছোট্ট একটা ভুল। ফাউন্ডেশনকে কিন্তু আইসোলেটেড ফুটিংগুলো তাকে ডিজাইন করা হয় ক্যান্টিলিভার হিসাবে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে তার উপর লোড হিসাবে নেওয়া হয় কিন্তু সয়েলের রিয়াকশানটা, মানে আমাদের কলামের ওপর থেকে যে লোডটা আসছে সেটা কিন্তু না, কলামের উপর থেকে যে লোডটা আসছে সেটা আমরা সয়েলে বিছিয়ে দিচ্ছি এবং আমাকে যদি কলামটাকে ওই পজিশনে স্টেবল থাকতে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই সয়েলও একটা ইকুয়াল অ্যামাউন্টের রিয়াকশান দেবে, ইকুয়ালি স্প্রেড করে, নাহলে তো কলমটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, মাটি দেবে যাবে, তা তো হয় না, দাঁড়িয়ে থাকে এক জায়গায়, থাকা উচিত। তাহলে সয়েল নিশ্চয়ই আমাকে রিয়াকশান দিচ্ছে, এই রিয়াকশানটাকেই কলামের যে ফাউন্ডেশন তার উপরে, মানে তার নিচের দিক থেকে লোডিং হিসাবে ধরা হয় এই রিয়াকশানটাকে, এবং ডিজাইন করা হয়। এবার আমরা যখন ডিজাইন করি, আমরা কিন্তু এই যে লোডিংটা, মানে যে সয়েল রিয়াকশানটা, এটা কিন্তু ধরে নিই ইউনিফর্মলি কাজ করছে, অর্থাৎ সমানভাবে কাজ করছে। এটা কিন্তু তখনই পসিবল যদি কলামটাকে ফাউন্ডেশনের সেন্টারেই প্রপারলি রাখা হয়, তবেই কিন্তু এই ইউনিফর্ম সয়েলের নিচে প্রেশার ডিস্ট্রিবিউশনটা কিন্তু সম্ভব, এবং সয়েলের যে আপওয়ার্ড রিয়াকশান সেটাও কিন্তু এরকম ইউনিফর্মভাবে সম্ভব। কিন্তু আমরা যদি সেটাকে সেন্টারে না করে যদি সেন্টার থেকে একটুও সরিয়ে দিই, মানে এক্সেন্ট্রিক করে দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রেশার ডিস্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে কিন্তু আর ইউনিফর্ম নেই। যেদিকে আমার কলামটা সরে থাকবে সেদিকে প্রেশার সয়েল রিয়াকশান বেশি হয়ে যাবে, আরেকদিকে কিন্তু কম হয়ে যাবে। এর ফলে আমরা যে ফাউন্ডেশনটা অরিজিনালি ডিজাইন করেছিলাম, যেই রিয়াকশানের জন্য যেই রড দিয়েছিলাম, যে সেকশনটা যেভাবে করেছিলাম, তার থেকে কিন্তু একদিকে বেশি লোড চলে আসছে, বেশি মুভমেন্ট জেনারেট হয়ে যাবে, আরেকদিকে কম হবে। যেদিকে কম হবে সেদিকে আমাদের চিন্তা নেই, কিন্তু আরেকদিকে তো বেশি হয়ে যাচ্ছে, কাজেই সেদিকের জন্য কিন্তু সেটা আনসেট হয়ে গেল। কাজেই আমরা সবসময় করবো কি, কলামটাকে আর যে ফাউন্ডেশনের যে বটম মেশটাকে সেটা কিন্তু একই সেন্টারে রাখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। এই নিয়ে কোনো ধরনের ল্যাক্সিটি কিন্তু সাইটে দেওয়া উচিত নয়। আচ্ছা, সেকেন্ড জিনিস, আমরা একটা জিনিস কেন করি না আমি জানি না, আমরা যে পিসিসি করে নিলাম, মানে আমরা তো সয়েলের ফাউন্ডেশনের পিট কাটছি, পিসিসি করছি, একটা পিট কাটার পরে এই যে এইগুলো করছি, সেটা তো নিশ্চয়ই তার আগে আমাদের ফাউন্ডেশন লেআউট হয়েছে। ফাউন্ডেশন লেআউটটা হয়েছে মানে আমাদের নিশ্চয়ই কলামের সেন্টার পয়েন্টটা জানা আছে, কলামের কোথায় ঠিক সেন্টারটা হচ্ছে। তাহলে এই যে কলামের সেন্টারটা, এটা কিন্তু উচিত একটা রড বা যে কোনো কিছুর সাহায্যে যে পিসিসিটা হচ্ছে, পিসিসি কাঁচা থাকা অবস্থায় তার মধ্যে মার্ক করে রাখা। তাহলে হবে কি, আমরা পরবর্তীকালে যখন ফাউন্ডেশনের বটম মেশটাকে বসাবো, আমরা সেই বটম মেশটা কিন্তু ইজিলি খুব সেন্টার করতে পারবো কলামের সেন্টারের সাথে, এবং কলামটাকেও যখন উপরে কলামের খাঁচাটাকে আমরা নামাবো, অর্থাৎ কলামের যে রডগুলো আছে বাঁধা অবস্থায় লাইটওয়েট টাইস দিয়ে, সেগুলো কিন্তু খুব সহজেই আমরা সেন্টার করে নামাতে পারবো। আমাদের আর পরবর্তীকালে মানে মেপে দেখতে হবে না যে সেন্টার আছে কিনা, অবশ্যই দেখবো, কিন্তু পরবর্তীকালে আমরা যদি অনেক সময় মাপিও, সেন্টার মাপার চেষ্টা করিও, সেক্ষেত্রে হয় কি, মানে সব রড বাঁধা হয়ে যাওয়ার পরে টোটাল যে মেশটা আছে এবং কলামের রড আছে সেটা কিন্তু মুভ করা খুব কঠিন হয়ে যায়। এবং এর অনেকটা সময় এটা দেখা যায় যে হয়তো নিচের মেশটাকে আমি গোড়ার দিকে সোজা করে দিলাম, মানে সেন্টারে করে দিলাম ঠিকঠাক করে, কিন্তু উপরের দিকে কলাম বেঁকে আছে, কলামের রড বেঁকে আছে, মানে পুরোটা কিন্তু কলামের স্টেমও ভার্টিক্যাল থাকতে পারে, আবার সাথে সাথে কলামের স্টেমের যে টোটাল যে রিইনফোর্সমেন্টের বাইন্ডিং আছে সেটার সেন্টারটা ফাউন্ডেশনের রিইনফোর্সমেন্টের মেসের সেন্টারও থাকতে হবে, একই সাথে কিন্তু এগুলো হতে হবে, নাহলে কিন্তু মুশকিল।
নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডটা জেনারেলি এটা নেগলেক্টেড হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে। মানে এটা আমরা যেটা করি নেগলেক্ট করি না, আমরা গড়পড়তে একই ভ্যালু দিয়ে সব কটা ফুটিংয়ের ক্ষেত্রেই করে দিই, সেটা উচিত না। আমি এবার যেটা বলতে চাইছি, ফাউন্ডেশন আর কলাম স্টেম দুটো তো আলাদা জিনিস। মানে কলাম স্টেমটা গিয়ে ফাউন্ডেশনের উপর রেস্ট করছে, ফাউন্ডেশনের থ্রু দিয়ে লোডটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে সয়েলে। তাহলে কলাম স্টেম আর ফাউন্ডেশনের মধ্যে নিশ্চয়ই কানেকশান আছে। কলাম স্টেমের মধ্যে যে রডটা দিচ্ছে সেটার কানেকশান আছে। সেই যে রডটা ঢুকছে, মানে এই যে দেখা যাচ্ছে এই যে কলাম স্টেমের যে ভার্টিক্যাল রডটা, এই রডটা কিন্তু ফাউন্ডেশনের মধ্যে ঢুকছে, ঢুকে এরকম বেন ঢুকছে। তাহলে এই যে এই কলামের স্টেমের রডটা ঢুকছে, আমার ফাউন্ডেশনটা এই ডটেড লাইনের থেকে শুরু হচ্ছে, ডটেড লাইনের নিচে হলো ফাউন্ডেশনটা, তার উপরে হলো কলাম স্টেম। তাহলে এই পোর্শন থেকে এই যে এটা ঢুকেছে, ঢুকে ঘুরেছে, বেন্ড হয়েছে, এটার এই যে রডটা ঢুকে এখানে যে বেন্ড হয়েছে, এই বেন্ডটা কিন্তু আরবিট্রারিলি আমরা 500 mm করে দিচ্ছি, বা কেউ 450 mm করে দিচ্ছি, কেউ কারণ মনে হচ্ছে ইচ্ছা হলো যে আমি 2 ফুট করে দেবো, 2 ফুট করে দিলাম। এটা কিন্তু আমরা করবো না, এটা কিন্তু একটা মাপের ব্যাপার আছে। কতখানি মাপ? আমার টেনশনের জন্য ঠিক যতখানি ডেভেলপমেন্টের লেংথের দরকার, ততখানি ডেভেলপমেন্ট লেংথের জন্য আমি এই লেংথটাকে মিনিমাম দেবো। মানে আমি এই যে রডটা আছে, এই পার্টিকুলার ডায়ার রড, ধরে যাক এখানে 16 ডায়ার রড ইউজ হচ্ছে, তাহলে 16 ডায়ার রডের জন্য আমার টেনশনের ক্ষেত্রে যে মিনিমাম ডেভেলপমেন্ট লেংথ লাগে প্রপার বন্ড স্ট্রেংথ পাওয়ার জন্য, তো সেই যে ডেভেলপমেন্ট লেংথটা, সেই ডেভেলপমেন্ট লেংথটাকে কিন্তু আমি প্রোভাইড করব। ধরা যাক সেটা করে আমার এলো 450, কথার কথা বলছি। তাই যদি আসে তাহলে তার মানে হলো এই যে যেখান থেকে আমার কলামের স্টেমটা আর ফাউন্ডেশনের জাংশন, এখান থেকে কলামের রডটা ফাউন্ডেশনে ঢুকলো, ঢুকে যেদিকেই যাচ্ছে না কেন বেঁকে, টোটাল যে এই যে লেংথটা, এই লেংথটা কিন্তু 450 mm হতে হবে। জেনারেলি দেখা যায় যে 500, 450 এরকমই হয় ক্যালকুলেট করলে, বা এর থেকে সামান্য কম হয় অনেক সময়, কিন্তু বেশিও তো হতে পারে। এটা ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল কী ডায়ার বার ইউজ করছি, কী গ্রেডের কংক্রিট ইউজ করছি তার উপরে। কাছে এটা কিন্তু আমাদের সবসময় চেক করে নিতে হবে, চেক করে তারপরেই দিতে হবে। মানে যদি আমার ক্যালকুলেট করে আসে 450, আমি তার জায়গায় 500 দিলাম, ঠিক আছে, কিন্তু এলো 500 দিলাম 450, সেটা কিন্তু কখনোই ঠিক না। তাহলে কিন্তু এটা বন্ড যেটা হচ্ছে কংক্রিটের সাথে, তাতে কিন্তু সেফ হবে না, এবং এই রডটার কিন্তু খুব ক্রিটিক্যাল কেসে পুল আউট হয়ে যেতে পারে, এবং এই কলামটার কিন্তু এই জয়েন্ট থেকে ভেঙে যেতে পারে। কাজে এটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে এবং খেয়াল রাখতে হবে। এটা আমরা কখনোই আন্দাজে করবো না, প্রপারলি IS 456-2000 কোড অনুযায়ী বন্ড স্ট্রেংথের যে ক্রাইটেরিয়া আছে, ডেভেলপমেন্ট লেংথের যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক যতখানি আমার লাগছে লেংথ, মিনিমাম ততখানি লেংথই দেবো। তার থেকে একটু বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম কখনোই দেবো না। দেখা যাক পরের স্লাইডটা কী বলছি। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা বেশিরভাগ সাইডে দেখে থাকবো, এবং আমরা হয়তো অনেকে করেও ফেলেছি যে যদি জানতে বা অজান্তে, বা করে থাকবো হয়তো না জেনে কখনো, সেটা হলো কংক্রিটিং অপারেশন ইন ওয়াটারফিল্ড ফাংশন পিটস। অর্থাৎ আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মাটি কাটলে তো জল বেড়ে, কোথাও কোথাও জলের লেয়ার মাটির বেশ কাছাকাছি থাকে, মানে যে উপরের যে আমাদের টপমোস্ট যে জলের যে স্তরটা, অর্থাৎ অ্যাকুইফার যেটা আছে, সেটা কিন্তু অনেক সময় ওপরে থাকে, ঠিক আছে। তো এই যে ওয়াটার টেবিলটা, মানে টপমোস্ট অ্যাকুইফার মানেই বোঝা যাচ্ছে যে ওয়াটার টেবিল, এই যে ওয়াটার টেবিলটা, সেটা যদি মাটির কাছাকাছি থাকে, সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে কি, আমি যদি মাটির পিট কাটি, তখন কিন্তু সেখানে একটা জল ভরে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এবং যদি এই জল ভরে যায়, তাহলে কিন্তু কাজ করার আগে অবশ্যই আমাদের সেই জলটাকে কিন্তু আগে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে ওই জলের মধ্যেই কাস্টিং করে দিচ্ছে ফাউন্ডেশনে। মানে কী করলাম আমরা, যে যেই গ্রিন কংক্রিটটা তৈরি হচ্ছে, ওটা ঠিক আর কংক্রিট হয় না, ওটা অন্য কিছুই একটা হয়ে যায়, সেটাকে আমরা জল কম দিয়ে খুব ড্রাই একটা মিক্স করে সেটাকে আমরা জলের মধ্যে ফেলে দিলাম ধুম করে, মানে অ্যাজ ইফ যেন ওই যে ফাউন্ডেশন পিটে জলটা আছে তার মধ্যেই সব কিছু মেখে খিচুড়ি হয়ে সুন্দর করে কংক্রিট হয়ে যাবে। এটা কিন্তু একটা প্রপার ওয়ে না কংক্রিট করার জন্য। তার প্রথম কারণ হলো, আমরা যখন উঁচু থেকে এরকমভাবে ফেলছি, শুকনো ড্রাই মিক্সটাকে ফেলছি, এক তো সেটা নিজেই ড্রাই হওয়ার ফলে নিজেদের যে
পার্টিকেলসগুলো আছে, স্যান্ড সিমেন্টের যে পার্টিকেলসগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু মিক্সচারটা তৈরি হয় না, এবং এর ফলে নিজেদের মধ্যে কিন্তু একটা অ্যাডহেসিভ যে প্রপার্টি, মানে নিজেদের মধ্যে একটা যে আটকে থাকা, একে অপরের সাথে থাকা এই যে প্রপার্টি, সেটা কিন্তু থাকে না। এবং তার ফলে কী হয়, যখন জলের মধ্যে পড়ে সেটা কিন্তু বিছিয়ে যায়, তার মধ্যে কিন্তু আর ওই কংক্রিটের ব্যাপারগুলো আর কিছু থাকে না, সেটা একটা অন্য জগতের, অন্য পৃথিবীর কোনো একটা বস্তু হয়ে যায়। অর্থাৎ গ্রিন কংক্রিটের যে সবচেয়ে বড় একটা আমাদের চাহিদা, সেটা হলো হোমোজিনিটি। কংক্রিটের হোমোজিনিটি কিন্তু আর থাকে না, এইটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো, আমরা যখন ওপর থেকে ফেলছি বেশিরভাগ ক্ষেত্রেই কংক্রিটটাকে, সেক্ষেত্রে হচ্ছে কি, জলের মধ্যে ওটা খুব সজোরে পড়ছে কংক্রিটটা, এবং জলের সাথে যে ধাক্কা খাচ্ছে ওই যে ফোর্সটা, এর ফলে হচ্ছে কি, যেইটুকুনি কংক্রিট হয়তো আমরা আগে করেছিলাম, মানে কাঁচা অবস্থায় আছে, এখনও সেটা ম্যাচিওর করেনি, ধরে নেওয়া যাক 1 ঘন্টা আগে হয়েছে বা আমরা সাকসেসিভ স্টেজে করছি, সেই যে কংক্রিটটা আছে সেই কংক্রিটটা কিন্তু খুব বাজেভাবে এফেক্টেড হয়, কেন ওই যে স্প্ল্যাশিং, ওই জলের স্প্ল্যাশিংয়ের ফলে কিন্তু তার উপর একটা চাপ তৈরি হয়, এটা একটা ব্যাপার। এবার তাহলে আমাদের কী করণীয়? আমাদের করণীয় একটা জিনিস, সেটা হলো আমরা ফাউন্ডেশন ফিটটাকে জল তুলে নেব ওখান থেকে। কীভাবে তুলবো? পাম্প করে তুলতে পারি, বালতি করে তুলতে পারি। যদি প্রচুর জল কন্টিনিউয়াসলি আসতে থাকে, এরকম অনেক জায়গায় দেখা যায়, সেক্ষেত্রে আমরা করবো কি, স্যান্ড পাইলিং করবো। আরও কী করতে পারি, আমরা স্যান্ড পাইলিং করার পরে স্যান্ড ব্ল্যাঙ্কেট করতে পারি, স্যান্ড ড্রেন করতে পারি। খুব যদি জলের প্রেশার থাকে সেক্ষেত্রে আমরা শিট পাইলিং করতে পারি। ওখানে অনেক রকম মেথড আছে, সেগুলো আমরা ইউজ করে কিন্তু এই জলটাকে টেম্পোরারিলি আটকাতে পারি। একবার কংক্রিট ম্যাচিওর করে গেলে, মানে অ্যাটলিস্ট 8 ঘন্টা 6 ঘন্টায় ধরা যাক, 6 ঘন্টাও যদি আমার জলের ফ্লোটা অ্যাটলিস্ট না থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই আমাদের। তো এই অন্তত 6 ঘন্টার জন্য হলেও আমাদের কিন্তু পিঠটাকে খালি রাখতে হবে। কখনোই কোনোভাবে আমরা ওই মানে একটা বেশ কী বলে জানো মিস্ত্রিরা, এটাকে মুড়কি মাত্র এরকমভাবেই বলে, এরকম একটা ওদের লোকাল টার্মিনোলজি আছে। আমি কাউকে ছোটো করছি না, কিন্তু তারা করে তাদের অজ্ঞতার জন্য আমরা ইঞ্জিনিয়ার হিসেবে কখনোই এটা কিন্তু প্রশ্রয় দেবো না এবং করবো না, এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। দেখা যাক পরের স্লাইড কী বলছে। সাইড শাটারিং অফ ফাউন্ডেশন শ্যাল অলওয়েজ বি ডান। আমরা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় করি কি, যেহেতু ফাউন্ডেশনের যে পার্টটা সেটা মাটির মধ্যে এমবেডেড থাকে এবং সেটা দেখা যায় না, এবং সেটার মধ্যে সৌন্দর্যের সেই ব্যাপার থাকে না যে একদম পারফেক্টলি সুন্দর শেপের হতে হবে, মানে যেহেতু দেখতে পাচ্ছি না, কাজেই একটু তেরাব্যাকে হলে কোনো ক্ষতি নেই, এরকম একটা আমাদের অনেকের মানসিকতা থাকে। তাই জন্য অনেক সময় ওই শাটারিংটা করি না, শাটারিংটাকে বাঁচানোর চেষ্টা করি। কষ্টর দিক থেকে বলতে গেলেও বাঁচানোর চেষ্টা করি, আবার পয়সার দিক থেকে বলতে গেলেও বাঁচানোর চেষ্টা করি। এটা কিন্তু কখনোই ভালো জিনিস না, কেননা যদি ওই শাটারিংটা আমরা না করি, এতে দুটো বড় ক্ষতি হতে পারে। এক হলো, যখন আমরা ফাউন্ডেশন পিট কাটি, সেটা কখনোই কিন্তু একদম যে মাপের আমাদের ফাউন্ডেশনের দরকার তার ঠিক এক্সাক্ট মাপে কিন্তু হয় না, তার থেকে বড়োই কাটতে হয়, নাহলে আমরা কাজ করতে পারবো না। এর ফলে হবে কি, আমি পিট কাটলাম বড়, আমার ধরা যাক 1.5 মিটার বাই 1.5 মিটার একটা ফাউন্ডেশনের করার দরকার ছিল প্ল্যান এরিয়েশনে, কিন্তু আমার পিট নিশ্চয়ই কাটতে হচ্ছে 1 মিটার 750 বাই 1 মিটার 750 ধরা যাক কাজের জন্য। তাহলে আমি যদি সাইড শাটারিং না করেই কংক্রিটিং করে দিই ফাউন্ডেশনটা, তাহলে কী হবে, তাহলে কিন্তু আমার যে 1.5 বাই 1.5 ইন্টু হাইট, ওই যে ভলিউম হওয়ার কথা ছিল, তার বদলে কিন্তু 1.75 বাই 1.75 ইন্টু হাইট হয়ে যাবে। তাহলে আমার অনেকখানি কংক্রিট কিন্তু অহেতুক নষ্ট হচ্ছে, এটা হলো প্রথম ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো, সাইড শাটারিং না করলে হবে কি, সাইড বরাবর, মানে ফাউন্ডেশনের আমি যদি সাইড শাটারিং না করি, তাহলে তো কংক্রিটটা মাটির সাথে লেগে যাচ্ছে এবং ওই জায়গাগুলো কিন্তু ভালোভাবে কম্প্যাকশন হয় না। ওই কাজে ওই যে সারফেসগুলো ওখানে কিন্তু অনেক রকমের এর ভুল দেখা যায়, ছোট 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 ভুল। কীরকম ভুল? তার মধ্যে একটা ভুল হলো হানিকম্বিং, আর একটা ভুল হলো কিছু এই হানিকম্বিং হওয়ার ফলে পাইপিং হতে থাকে, মানে সারফেস থেকে এই হানিকম্বিংগুলো যেহেতু পিট ওটা একটা, এর ফলে জল টানতে থাকে কাঁচা অবস্থাতেই, এবং এই জলটার যে ড্র্যাগ, এই ড্র্যাগের জন্য কংক্রিটের মধ্যে একটা পাইপিং হতে থাকে। এর ফলে এই যে শুরু একটা পাইপিং হয়ে গেল, পরবর্তীকালে তো কংক্রিটটা হার্ডেন্ড হয়ে যায়, তখন কিন্তু এই পাইপিংয়ের থ্রু দিয়ে এবং এই হানিকম্বের থ্রু দিয়ে ফাউন্ডেশনে যে জল আছে সেটা কিন্তু রিইনফোর্সমেন্টের কাছে পৌঁছে যায় এবং পৌঁছে কিন্তু রাস্ট করিয়ে দিতে পারে। এটা একটা বিশাল বড় সমস্যা। আরেকটা খুব সমস্যার ব্যাপার আছে, সেটা যদিও খুব একটা ফ্যাক্টর হয় বলে আমি মনে করি না অল্প লোডের ক্ষেত্রে। বেশি লোড হলে এবং সয়েল টাইপ যদি
খুব খারাপ হয় সেক্ষেত্রে একটা অবশ্যই প্রবলেম, সেটা হলো আমরা যদি সাইড শাটারিং না করি তাহলে আমার একটা রেক্ট্যাঙ্গুলার যদি ফাংশন দরকার হয় বা স্কোয়ার যদি একটা ফাংশন দরকার হয় সেটা কিন্তু আমরা পারফেক্টলি সেই শেপের পাবো না, এবং এর ফলে হবে কি তার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর ফলে আমরা যে ফাউন্ডেশনে যে বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করি তার মধ্যে শেপ ফ্যাক্টরটা কিন্তু একটা ফ্যাক্টর, তো এক্ষেত্রে ওটা একটু এফেক্টেড হতে পারে। যদিও ফাউন্ডেশনের সাইডের শাটারিং না করলে সেই রেক্ট্যাঙ্গেলটা হয়তো একটু তেড়া ব্যাকা হয়ে যেতে পারে, সেটা তো সার্কেল হয়ে যাবে না, বা স্কোয়ারটা নিশ্চয়ই ট্রায়াঙ্গেল হয়ে যাবে না, তো সেই জন্যই বললাম এটা খুব একটা এফেক্ট করে না, কিন্তু যেহেতু এফেক্ট করে ওই জন্যই লিস্টে দেওয়া। দেখা যাক পরের স্লাইড কি বলছে। এটা তো হয়েই থাকে একদম, মানে বেশিরভাগ জায়গায় হয়ে থাকে। Arbitrary casting of slope portion of the footing and filling of the concrete directly above the ground into the foundation pit. মানে আমাদের যে ফাউন্ডেশনের যে ফুটিংটা আছে যদি এটা একটা স্লোপ ফুটিং হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সাইডের ডেপথ একটা ফাউন্ডেশনের পেরিফেরি বরাবর বাইরের একদম প্রান্ত বরাবর যে ডেপথ সেখান থেকে কিন্তু কলামের কাছে যতখানি আসে, মানে যত তাড়াতাড়ি আমরা কলামের কাছটা পৌঁছাবো ঠিক তত তাড়াতাড়ি কিন্তু তার ডেপথটা, তার যে ওভারঅল ডেপথটা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। তো আমরা যদি এই যে স্লোপিংটা যদি প্রপারভাবে না করি, না মেপে করি, তাহলে হবে কি যে ডেপথ যে দূরে মানে কলামের ফেস থেকে যতখানি দূরে যতখানি ডেপথ হওয়া উচিত ছিল অ্যাজ পার ক্যালকুলেশন সেটা কিন্তু আমরা পাবো না, কমও পেতে পারি বেশিও পেতে পারি, কম পাওয়ার চান্স কিন্তু বেশি। সেক্ষেত্রে আইসোলেটেড কলাম ফুটিংয়ের ডিজাইনে কিন্তু ওয়ান ওয়ে শিয়ার আর টু ওয়ে শিয়ার এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস, দারুণ ভাইটাল জিনিস। অনেক সময় হয় কি বেন্ডিং মুভমেন্টের জন্য যত না ডেপথ আসে তার থেকে কিন্তু দেখা যায় যে ওয়ান ওয়ে শিয়ার চেক করে বা টু ওয়ে শিয়ার চেক করে তার থেকে আরও বেশি ডেপথের প্রয়োজন হচ্ছে, তখন ওটাই ক্রিটিক্যাল গভর্নিং ফ্যাক্টর হয়ে যায়। কাজেই যেক্ষেত্রে আমার দেখাই যাচ্ছে যে ওটাই গভর্নিং ফ্যাক্টর, অথচ আমি এই স্লোপিংটা ভুল করলাম, এর ফলে ওয়ান ওয়ে শিয়ারের জন্য চেকিংয়ের জন্য যে আমার ক্রিটিক্যাল সেকশন অর্থাৎ ফেস থেকে এফেক্টিভ দূরে, এবং টু ওয়ে শিয়ারের জন্য যেটা আমার ক্রিটিক্যাল সেকশন সেটা হলো ফেস থেকে কলামের ফেস থেকে হাফ এফেক্টিভ ডেপথ দূরে, এই যে দুটো ক্রিটিক্যাল সেকশন এখানে কিন্তু যা ডেপথের দরকার সেটা আমরা নাও পেতে পারি, এবং এর ফলে হবে কি আমার কিন্তু এই স্ট্রাকচারটা ইনঅ্যাডেকুয়েট হয়ে যেতে পারে, অর্থাৎ যতখানি তার লোড ক্যারিং ক্যাপাসিটি হওয়ার কথা ছিল সেটা কিন্তু সে নাও পারফর্ম করতে পারে, ঠিক আছে। আর একটা ব্যাপার আমি যেটা আগেই বলেছি, এটা একটা টেন্ডেন্সি থাকে আমরা যখন কংক্রিট ফিল করছি ফাউন্ডেশনের জন্য, যখন কংক্রিটিং অপারেশনটা করছি আমাদের কিন্তু উচিত কংক্রিটটা ওই যে যেই কড়াইয়ে করে নিয়ে যাচ্ছে সেই কড়াইটাকে হাতে করে পিটের মধ্যে নামিয়ে তারপর যতখানি সম্ভব কাছ থেকে সেই কংক্রিটটাকে ঢালা, মানে একজন কি দুজন পিটের মধ্যে থাকবে মিস্ত্রি, মাটির ওপর থেকে যারা ক্যারি করে নিয়ে আসছে মানে কড়াই করে কংক্রিটটাকে নিয়ে আসছে কাঁচা অবস্থায়, সেই কংক্রিটটা সে পিটের মধ্যে ওই মিস্ত্রিকে দেবে, সেই মিস্ত্রি সেটাকে নিয়ে কংক্রিটিংটা করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি মাটির ওপর থেকে যে লেবার ক্যারি করছে কংক্রিটটাকে তারা ওখান থেকেই কিন্তু তাদের মাথার লেভেল থেকে ঘেলে দেয়, মানে একটা ফাউন্ডেশন যদি 1.5 মিটার ডেপথ হয় আর সেই লোকটা যদি তার 5 ফুট আরও হাইট ধরে নিই, কথার কথা খুব কম হলে তার থেকে বেশিই হয়, আমি ধরে নিলাম 5 ফুট হাইট, তাহলে 1.5-3 মিটার হয়ে গেল, ধরা যাক সে আমার মাথার লেভেল থেকে ফেললো না, আমার বুকের লেভেল থেকে ফেললো, তাহলে হয়তো আরও 500 বাদ গেল, তাহলে আমার সেক্ষেত্রে কিন্তু কংক্রিটটা 2 মিটার উপর থেকে পড়ছে, যেখানে কিনা আমার যদি স্যাগ্রিগেশন রোধ করতে আমার কিন্তু কংক্রিটটাকে 1.5 মিটারের বেশি উঁচু থেকে ফেলা যায় না ফ্রিলি, তাহলে এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নজর রাখা উচিত। আর স্লোপটা যে বললাম মানে ফাউন্ডেশনের ফুটিংয়ের যে স্লোপটা সেটা কিন্তু সুন্দরভাবে মেলানোর একটা উপায় আছে। আমাদের যে শাটারিংয়ের যে সাইডের যেই তক্তাগুলো দেওয়া থাকে, মানে আমরা তো ফাউন্ডেশনটা করছি, আমি 3Dতে দেখালে বোধহয় সুবিধা হবে, আমরা এই যে ফাউন্ডেশন করছি ফাউন্ডেশনের এই সাইডগুলো, এই যে সাইডগুলো আছে এই সাইডগুলোই আমরা কিন্তু শাটারিং করছি, মানে তক্তা দিয়ে শাটারিং করলে তক্তা, প্লাই দিয়ে করলে প্লাই, স্টিল দিয়ে করলে স্টিল, যা দিয়েই করছি না কেন সেটা দিয়ে শাটারিং করছি। এবার এখানে কোনাগুলো নিশ্চয়ই আমরা পাচ্ছি, মানে শাটারিংটাও তো নিশ্চয়ই এরকম একইভাবে ঘুরেছে, তাহলে কি করতে হবে এই যে কোনাটা শাটারিংয়ের এখানে একটা পেরেক দিতে হবে, এবং এই পেরেকের সাথে একটা তার বেঁধে দেবো,
এই তারটা কলামের যে ফেসটা সেখানে একটা রডের সাথে কিন্তু আমরা বেঁধে দেবো, যতখানি আমার ওখানে ডেপথ দরকার কলামের ফেসে সেই ফেসের ওই ডেপথে বেঁধে দেবো। তাহলে এই যে একটা তারের আমরা কিন্তু গাইডলাইন স্লোপিংয়ে পেয়ে গেলাম। তাহলে আমরা যখন কংক্রিটিংটা করবো এই গাইডলাইন একটা পাবো, এর ফলে হবে কি খুব সহজে আমরা এই স্লোপটা কিন্তু মেনটেন করতে পারবো এবং ফিনিশিং খুব সুন্দর হবে। দেখা যাক inadequate compaction of the foundation or compacting with bricks or by other means। এটা দেখা যায় ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা যখন করি ফাউন্ডেশনটাকে তখন অনেক সময় কিন্তু একটা প্রবণতা দেখা যায় যে আমরা ভাইব্রেটার ইউজ করি না, বা অন্য কোনো কম্প্যাকশন করার যে পদ্ধতি ভাইব্রেটার হোক অথবা ম্যানুয়াল করা হয় না, সিম্পলি হয়তো একটা ইট দিয়ে পিটিয়ে দেওয়া হয় বা একটা ছোটো কাঠ দিয়ে পিটিয়ে দেওয়া হয়। এটা কিন্তু একদম ঠিক না। এর ফলে হচ্ছে কি ফাউন্ডেশন মানে যার উপরে পুরো বাড়িটা দাঁড়িয়ে থাকবে, পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে, এটাকে ভবিষ্যতে মডিফাই করা অত্যন্ত কঠিন। করা যায় না তা না, করা অবশ্যই যায়, কিন্তু সেটা অনেক খরচ সাপেক্ষে এবং অনেক ঝামেলা। সেই জিনিসটাকে আমরা কিন্তু তার একটা গোড়ায় গলত করে ফেললাম। সেটার ডেনসিটি যেটা দ্বারা না ভাইব্রেট করার ফলে যেহেতু ভিতরে অনেক ভয়েস হয়ে যাবে, কাজে ডেনসিটি হয়ে যাওয়া মানে অ্যাজ এ হোল কিন্তু কংক্রিটটা স্ট্রেংথ কমে গেল, কেননা কম্প্যাক্টনেস কমে গেল। এবং কী হবে সাথে ডেনসিটি কমে গেল মানে তার পারমিয়াবিলিটি বেড়ে গেল, পারমিয়াবিলিটি বেড়ে গেল মানে ইজিলি ময়েশ্চার পেনিট্রেট করতে পারবে, রাস্ট তৈরি করে দিতে পারবে রিইনফোর্সমেন্টের উপরে। কাজেই আমাদের কিন্তু অবশ্যই যে কোনো মেথডে হোক না কেন খুব ভালো করে কম্প্যাকশনের ব্যবস্থা কিন্তু করতে হবে। সবচেয়ে ভালো নিডল ভাইব্রেটার ইউজ করা, এবং এই কম্প্যাকশন করার সময় যেটা উচিত হলো একবারে যতখানি আমাদের কংক্রিটের দরকার মানে যতখানি থিকনেসের পুরোটা না ঢেলে দেওয়া, 150 mm লেয়ারে কংক্রিট ঢালা এবং সেই 150 mm-টাকে ভাইব্রেট করে ভালো করে কম্প্যাক্ট করা, তারপরে আবার কংক্রিটিং করা মানে লুজ কংক্রিট দেওয়া, তারপরে আবার ভাইব্রেটিং করা, এইভাবে ওঠা উচিত। মানে যদি 200 mm এর সাইডে আমার ডেপথ হয় তাহলে আমরা 150 mm আগে কাস্টিং করব, ভাইব্রেটিং করব, তারপরে কিন্তু বাকি যে 50 mm আছে সেটাকে আমরা আবার কংক্রিট ঢালবো, ভাইব্রেশন দিয়ে সেটাকে বসাবো। তো এইভাবে কিন্তু করা উচিত। কখনোই কিন্তু এটা উচিত না যে প্রচুর কংক্রিট একবারে দিয়ে দিলাম তারপরে ভাইব্রেট করছে। মানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভাইব্রেটারটা কিন্তু কংক্রিট বিছানোর ইকুইপমেন্ট না। অনেক সাইডেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছাদ ডালায় তো হামেশাই এটা দেখা যায় যে কংক্রিট যেহেতু ওজন খুব বেশি, বেচাতে কষ্ট হয়, বেশিরভাগ সময় ঢালাইটা হয় ছাদের খুব রোদের মধ্যে, স্বাভাবিক ব্যাপার, মানুষ হিসেবে কষ্ট হবেই রোদের মধ্যে। তাই জন্য করে কি তারা এক জায়গায় সব কংক্রিটটাকে ডাম্প করে করে ভাইব্রেটার দিয়ে সেটাকে বেছায়। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা জিনিস। ভাইব্রেটার হয়তো ওই কংক্রিটের উপর ইউজ করে বেছানোর কাজে ব্যবহার, কংক্রিটের মধ্যে যে সিমেন্টের স্লারিটা আছে সেটা কিন্তু সব উপরে চলে আসবে, এর ফলে কংক্রিটটার কংক্রিট রইল না, তার মধ্যে বন্ডিংয়ের জন্য যেই সিমেন্টের স্লারির দরকার সেটা কিন্তু সব উপরেই চলে এলো এবং নিচের থেকে পাথর পাথর শুধু অ্যাগ্রিগেট থেকে যাবে, মানে ব্লিডিং হয়ে যাবে। দেখা যাক পরের স্লাইডটা। এটা একটা আমার অ্যাডভাইস এবং এটা করা উচিত, না করলে সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সেটা হলো কংক্রিটের যখন কলামের কাস্টিংটা হচ্ছে স্টেমের, সবসময় পুরো কলামের স্টেমটা কাস্টিং করার আগে সবসময় গোড়ার দিকে মানে যেখানে ঠিক ফাউন্ডেশনের শেষ হচ্ছে আর কলামের স্টেম শুরু হচ্ছে, অথবা ধরা যাক একটা ফ্লোর অবধি হয়ে গেছে কাজ, তারপরের ফ্লোরের জন্য কলামের কাস্টিং হবে, সবসময় একটা কলাম স্টেমের স্টার্টার আমাদের কিন্তু কাস্টিং করে নিতে হয়। স্টার্টার জিনিসটা কি? স্টার্টার জিনিসটা কিছুই না, একটা ছোট কলাম, মানে ধরা যাক 150 mm, 150 mm করলে সাফিসিয়েন্ট, 150 mm হাইটের একটা ইনিশিয়াল কলাম স্টেম, মানে কলাম স্টেম আমরা যে কাস্টিং করবো একই পরিমাণ যে প্রপোর্শন আছে সেই প্রপোর্শনেই আমরা কাস্টিং করবো, শুধুমাত্র হাইটটা খুব কম হবে 150 mm। এটা করার উদ্দেশ্য হলো পরবর্তীকালে আমরা যখন স্টেম বাকি যে স্টেমের অংশটা করবো কলামের, তখন তার যে শাটারিংটা হবে সেই শাটারিংটা কিন্তু নিচের মানে কলামের যে বেসের দিক সেখানে এই স্টার্টারটা একটা সাপোর্ট পাবে, কাজে শাটারিংটাকে তার নিজের জায়গায় মেনটেন করতে এবং সেটাকে পারফেক্টলি ভার্টিক্যাল রাখতে কিন্তু সাহায্য হবে।
আরেকটা ব্যাপার ঘটে, সেটা হলো কলামের যে বেস, মানে যদি নতুন ফ্লোরের ওপর থেকে কলামের কাস্টিং শুরু হয়, সেক্ষেত্রে সেই স্ল্যাব আর কলামের জাংশনটা, অথবা যদি ফাউন্ডেশনের ওপর থেকে যে কলাম স্টিং শুরু হচ্ছে, সেক্ষেত্রে হলো সেই ফাউন্ডেশন জাস্ট ওপরটা, সেখানে যেহেতু একটা ইনিশিয়াল ফ্ল্যাট সারফেস হিসাবে শুরু হচ্ছে এবং সেখানে কোনো শিয়ার কি করার প্রভিশন থাকে না, সম্ভব না ওখানে করা, কেননা কোনো জায়গা থাকে না, সেখানে একটা টার্মিনাল পয়েন্ট। তো সেই জায়গায় আমি যখন ওপর থেকে কংক্রিট পোর করবো, যদি স্টার্টার না ঢেলে করি, তাহলে হবে কি, কংক্রিটটা কিন্তু আমার শাটারিংটা যেখানে বেসে জয়েন্ট হচ্ছে, জাংশনটা হচ্ছে, সেই জাংশনের ফাঁক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সিমেন্টের স্লারি বেরিয়ে যাবে, এবং এর ফলে হবে কি, ঠিক স্ল্যাব আর কলাম স্টেমের যে জাংশন, অথবা ফাউন্ডেশনের ঠিক টপ থেকে যে কলাম স্টেমের জাংশন, ওই জায়গাটায় কিন্তু প্রচুর ভয়েডস দেখা যায়, এবং ওই জায়গাটা একটা উইক পয়েন্ট, একটা দুর্বল জায়গা হয়ে যেতে পারে। আশা করি আমার যে জিনিসগুলো, পয়েন্টগুলো বলছি, এগুলো তোমরা মন দিয়ে শুনছো, কেননা এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কতখানি কাজে লাগবে জানি না, বাস্তবে কাজ করতে কিন্তু এগুলোই কাজে লাগবে বেশি। তো প্লিজ তোমরা এগুলোকে মন দিয়ে শোনো। তোমরা যদি এখনও আমার সাথে থাকো, তাহলে আরও 10টা স্লাইড আছে, 10টা প্রবলেম আছে, এবং পরের দিকের প্রবলেমগুলো আরেকটু ডিফিকাল্ট নেচারের, এবং সেগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো আমরা দেখে নিই এক এক করে। দেখা যাক পরের স্লাইড। এখানে বলছি ইনঅ্যাডেকুয়েট কভার ব্লক অন কলাম স্টেম অ্যান্ড ফাউন্ডেশন। কভার ব্লক খুব গুরুত্বপূর্ণ জিনিস। জেনারেলি যে মাপ হয় কভার ব্লকের, কলামের জন্য হয় হলো 40 মিলিমিটার করে, এবং ফাউন্ডেশনের জন্য হয় হলো 50 মিলিমিটার করে। কভার ব্লক যদি না দেওয়া হয় ঠিকঠাক করে, তাতে যেই সমস্যাটা হবে সেটা হলো রিইনফোর্সমেন্ট, তার যে সারফেস, সেখান থেকে যে গ্যাপ কংক্রিটের সারফেস অবধি, এটাই তো কভার, এই গ্যাপটা কমে যাওয়ার ফলে খুব ইজিলি ময়েশ্চার কংক্রিটের সারফেস থেকে কিন্তু রিইনফোর্সমেন্টে পৌঁছাতে পারবে। আমাদের মনে রাখতে হবে কংক্রিট কিন্তু কমপ্লিটলি ইমপারভিয়েবল না, অর্থাৎ কংক্রিটের মধ্যে দিয়ে কিন্তু ময়েশ্চার মুভ করতে পারে, হয়তো অল্প পরিমাণে, কিন্তু মুভ করে। অন্তত সারফেসের কাছাকাছি জোনে ময়েশ্চার তো সোক হয়ই। তো এর ফলে হবে কি, আমার যে রিইনফোর্সমেন্টটা ভিতরে আছে, সেটা কলামের মধ্যেই হোক কিংবা ফাউন্ডেশনের মধ্যে, সেইটা কিন্তু রাস্ট হয়ে যাবে, এবং আস্তে আস্তে তার ক্রস সেকশন নষ্ট হয়ে যাবে, তাহলে আমার স্ট্রাকচারটা ফেল করে যেতে পারে। এবার কলামের ক্ষেত্রে যদি আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখি, সেটা হলো কলাম মেনলি হলো নেয় অ্যাক্সিয়াল ফোর্স কম্প্রেসিভ নেচারে, এটাই হলো কলাম মূলত নেয়। এবার এই যে কলাম, যেটা আমার অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স নিচ্ছে, এটাকে যদি তার অ্যাক্সিয়ালিকে মেনটেন করতে হয়, তাহলে অ্যাজ এ হোল এই কলাম স্টেমটাকে, মানে যে আরসিসি মানে তো একটা কম্পোজিট, কংক্রিট আর রিইনফোর্সমেন্টের অর্থাৎ রিইনফোর্সিং স্টিলের কম্পোজিট, তাহলে অ্যাজ এ হোল টোটালটাকেই ওই যে আরসিসি কলাম স্টেম, সেটাকে অ্যাক্সিয়াল থাকতে হবে, তার অ্যাক্সিয়ালিকে মেনটেন করতে হবে। এখন যদি আমার কভার ঠিক না থাকে, তাহলে হতে পারে যেটা, কভার ব্লক না দিলে কলামের মধ্যে যে কলামের কেসটা আছে রিইনফোর্সমেন্টের, সেটা এক সাইডে চলে আসতে পারে। এর ফলে হবে কি, একদিকে কভার ব্লকের না থাকার দরুন কভার বেশি হয়ে যাবে, কেননা এই কেসটা তখন ফ্রি টু মুভ, যে কোনো দিকে ইজিলি ও সরে যেতে পারছে। যখন কংক্রিট পোর করা হবে, এর মধ্যে উপর থেকে দেওয়া হবে, তখন হতে পারে যে এই জালিটা, অর্থাৎ এই যে খাঁচাটা রডের, যেটা আমরা খুব চলতি কথায় বলি, সেটা একদিকে সরে এলো, এবং তারপরে আমরা কংক্রিট করে নিলাম। এবার বিশেষ করে কলামের ক্ষেত্রে একটা সমস্যা হয়, যেহেতু কলামটা একটা ভার্টিক্যাল মেম্বার, আমরা কংক্রিট দিয়ে দেওয়ার পরে উপর থেকে ভিতরে যে রিইনফোর্সমেন্টগুলো আছে, সেটাকে কিন্তু আর চাইলেও শাবল দিয়ে হলেও কিন্তু টেনে আর সেন্টার করে সরাতে পারবো না, এটা কিন্তু হয় না সাধারণত। বিমের ক্ষেত্রে যেটা একটু হলেও পসিবিলিটি থাকে, কিন্তু কলামের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই পসিবল না। এবার এইভাবে যে কলামটা আমার কাজ হয়ে গেল, ঢালাই হয়ে গেল, কংক্রিট হার্ডেন হয়ে গেল,
আমার কলামে যে রডটা নিচের দিকে যেখান থেকে কলামটা শুরু হয়েছিল সেখানে তো পারফেক্টলি অ্যাক্সিয়াল ছিল, সেন্টার হয়েছিল, মানে কলামের মধ্যে রিইনফোর্সমেন্টের যে কেসটা আছে, যে খাঁচাটা আছে, সেটাও সেন্টার হয়েছিল কলামের সাথে, আবার কলামটা অ্যাজ এ হলো সেন্টার ছিল। এখন হলো কি, কভার ঠিকঠাক না থাকার ফলে কাস্টিংয়ের সময় কোনোভাবে আমার এই রডের খাঁচাটা বেঁকে গেল, তাহলে আমার অ্যাক্সিয়ালিটি নষ্ট হয়ে গেল। কেননা এখন আমার এরমভাবে কলামটা মধ্যে যে রডটা আছে ইনক্লাইন্ড হয়ে গেল। এবার যখন আমরা সাবসিকুয়েন্টলি উপরের দিকে কলামটাকে আরও বাড়াতে থাকবো, তখন তাহলে আমাকে কি আর কোনোভাবে সম্ভব ওই ভিতরের যে রডের খাঁচাটা আছে সেটাকে আর সোজা করা সম্ভব? আর সম্ভব না। সম্ভব, ভুলভাবে সম্ভব। কীরকম? ডাইস দিয়ে রডটাকে বেঁকিয়ে আবার সোজা করে দেওয়া। সেটা করলে আমরা আবার আরও একটা বড় ব্লান্ডার করব। কেননা আমরা যখনই, এটা তো অ্যাক্সিয়াল কম্প্রেসিভ মেম্বার, এর অ্যাক্সিয়ালিটিটাকে নষ্ট করব, সেই পয়েন্টগুলোই কিন্তু টর্শন হতে থাকবে সাংঘাতিক রকম, এবং সেখানে একটা টর্শনাল স্ট্রেস জেনারেট হবে। সেটা কিন্তু কলামের জন্য খুবই হার্মফুল, এবং কলামটাকে কিন্তু তার জন্য ডিজাইন করা হয় না। মানে কলামের যে ফাংশন, যেভাবে কাজ করে কলাম, তার ফাংশনালিটিটাই অ্যাজ এ হোল নষ্ট হয়ে যাবে। কাজেই সবসময় আমরা কভার ব্লক ইউজ করব, শুধু কলাম বলে না, যে কোনো ধরনের আরসিসি স্ট্রাকচার সব সময় কভার ব্লক ইউজ করতে হবে। কভার ব্লকটা এখন সাইটে কাস্টিংও করতে হয় না, হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়। তাহলে কেন ইউজ করবো? দেখা যাক পরের স্লাইড। ইগনোরিং দি ইম্পর্টেন্স অফ ল্যাটারাল টাইস। ল্যাটারাল টাইস অর্থাৎ যেটাকে আমাদের দেশে চলতি কথায় মিস্ত্রিরা বলে হলো চুড়ি, কলামের চুড়ি। বিমের ক্ষেত্রেও বলে চুড়ি, স্টিড আপ করা। কলামের ক্ষেত্রে ওটা চুড়ি বলে, কেউ বলে রিং। এরকম চলতি টার্মিনোলজি আছে, কিন্তু টেকনিক্যালি একজন ইঞ্জিনিয়ার হয়ে আমরা সেটাকে বলি হলো ল্যাটারাল টাইস। ঠিক আছে? ল্যাটারাল টাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কলামের যে মেন রডগুলো আছে, লংজিটিউডাল রিইনফোর্সমেন্টগুলো আছে, সেগুলোকে তার নিজের পজিশনে রেখে দেওয়া। বিশেষ করে যখন কলামটা হিউজ লোডেড হয়, তখন কিন্তু তার যে রডগুলো কিন্তু বালজিং হওয়ার টেন্ডেন্সি থাকে। বালজিং মানে রডগুলো কিন্তু এবং ধনুকের মতন বেঁকে যেতে চায় এবং ফেঁকে বেরিয়ে আসতে চায় তার জায়গা থেকে সরে। এবং যখন ভূমিকম্প হয় তখন তো এটা খুব সাংঘাতিকভাবে ঘটে। কাজেই ল্যাটারাল টাইসের উদ্দেশ্যই হলো কলামের যে ভার্টিক্যাল রডগুলো আছে, যে মেন লংজিটিউডাল রিইনফোর্সমেন্টগুলো আছে, তাকে তার নিজস্ব জায়গায় সঠিকভাবে ধরে রাখা। এবার এই ল্যাটারাল টাইস সম্পর্কিত কিছু কথা আছে, যেমন ডায়ামিটার 8 মিলিমিটারের নিচে দেওয়া উচিত না। যদিও শুধুমাত্র যদি ফোর্সের জন্য স্ট্রাকচারাল ডিজাইন করি, মানে ভার্টিক্যাল ফোর্সের জন্য, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই কলামের জন্য ল্যাটারাল টাইস কিন্তু 5 mm 6 mm এরকমই আসে, 8 mm কিন্তু আসে না। কিন্তু আমি সাজেস্ট করব 8 mm এর নিচে না দেওয়ার জন্য। আর তাছাড়া যেহেতু ভূমিকম্প এখন খুব হচ্ছে, এবং সেই কারণে যাতে আমার রডগুলো কলামের নিজের জায়গায় থাকতে পারে, তার জন্য কিন্তু এই যে ডায়াটা আমার মনে হয় 8 মিলিমিটার দেওয়া ভালো। দ্বিতীয়ত, কলামের যে টাইটা, ল্যাটারাল টাইসটা, তার কোনায় তো হুক হয়, মানে এটা তো এরকমভাবে ঘুরছে। আমি যদি পেইন্টের মধ্যে একটুখানি এঁকে দেখাতে চাই, ধরা যাক এটা ল্যাটারাল টাইসটা, ঠিক আছে? তাহলে এই যে এটা তো একটা নিশ্চয়ই কোনো কোনা থেকে শুরু হয়েছিল, শুরু হয়ে এরকম ঘুরছে, ঘুরে এখানে আসছে। সাধারণত দেখা যায় অনেক জায়গায় করে কি, এই কোনায় কিন্তু রডটাকে মিস্ত্রি এরকমভাবে বেন্ড করে দেয়। অর্থাৎ বলতে গেলে এই যে রডটা ঘুরে এখানে এলো, এই রডটা এরকম ঘুরে এদিকে বেঁকে যায়, আর এই রডটা এদিকের রডটা এরকম বেন্ড হয়ে ডান দিকে ঘুরে যায়। এটা কিন্তু করার নিয়ম না। আবার এটা করে, সেটাকেও আবার করে খুবই অল্প, মাত্র হয়তো 20 mm 25 mm 40 mm,
এইটুকুনি করে। হুক করার কিন্তু এটা পদ্ধতি না। হুক কিরম হবে, হুক এই যে কোণা থেকে এই যে রডটা ঘুরছে, ঘুরে এই কোণায় শেষ হলো, এরকমভাবে ভিতরে বেঁকে ঢুকে যাবে, আর এই মুখটা এরকমভাবে ভিতরে বেঁকে ঢুকে যাবে। এরকম জায়গায় আমার রডটা থাকবে, মানে যেটা কলামের মেন রড। এই যে হুকটা ভিতরে ঢুকছে, এটার ভ্যালু কিন্তু মিনিমাম 65 mm হতেই হবে, কিন্তু 75 mm হওয়া বেশি ভালো। কেননা আমরা জানি ইঞ্চিতে কাজ করতে মিস্ত্রিদের সুবিধা হয়, কাজেই 65 mm বলার থেকে তাদেরকে 3 ইঞ্চি বললে হয়তো তাদের সুবিধা হবে কাজটা করতে, এবং ক্ষতি তো নেই বেশি করলে। 2 নম্বর ব্যাপার হলো এই যে অ্যাঙ্গেলটা, মানে এই যে অ্যাঙ্গেল পুরোটা আমার ইনিশিয়ালি তো এই যে রডটা আছে এটা তো যদি এখানে না বেঁকতো, এটা তো সোজা বেরিয়ে যেত এরকমভাবে, এটা এরকম বেরিয়ে যেত, কিন্তু বেরোচ্ছে না। তার বদলে আমি কী করছি, এটাকে বেঁকিয়ে এরকম ঢোকাচ্ছি। তাহলে যেদিকে এটা যেত তার থেকে ঘুরে বেঁকে যে ঢুকলো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি হতে হবে, তার থেকে কিন্তু কম করা যাবে না। এটাই হলো নিয়ম। আচ্ছা, আশা করি এটা বোঝা গেল। এবার আরও একটা ব্যাপার আছে, গড়পড়তাভাবে আমরা কিন্তু অনেক সময় শুধু ফোর লেগ ল্যাটারাল টাইজ ইউজ করি। ফোর লেগ মানে 4টে পা, মানে 4টে বাহু থাকবে। পা বলতে এখানে 4টে বাহু, 4টে সাইড ইউজ করি। সব ক্ষেত্রে কিন্তু ফোর লেগ ল্যাটারালটাই ইউজ করা যায় না। যদি 4টে রড থাকে আমার 4টে কোনায় মেন রিইনফোর্সমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা ওরকম ফোর লেগ ল্যাটারাল টাইজ ইউজ করি। না হলে যদি মাঝখানে আরও রড থাকে, মানে 4টের যদি বেশি রড হয়, 6টা ধরা যাক হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ল্যাটারাল টাইজের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। আমাকে সেখানে একটা হুক ইউজ করতে হতে পারে, মানে হুক বার ইউজ করতে হতে পারে। আমার 8টা রড আছে, সেক্ষেত্রে আমি 2টো হুক বার ইউজ করতে পারি, অথবা 8 লেগ ল্যাটারাল টাইজ ইউজ করতে পারি। আমি ডায়মন্ড শেপের ল্যাটারাল টাইজ ইউজ করতে পারি, মানে ডায়মন্ড প্যাটার্ন দেখে মনে হবে, অর্থাৎ বাইরের পেরিফেরি দিয়ে একটা ল্যাটারাল টাইজ আর ভিতরে আরেকটা ল্যাটারাল টাইজ, সেটাকে আমি ডায়মন্ড শেপে রাখবো, মানে ঠিক এরকম দেখাবে অনেকটা। ধরা যাক এই কলামটা 8টা রড আছে, ঠিক আছে? তাহলে এটাকে এরকম করতে পারি, এই বাইরের পেরিফেরি দিয়ে আমার একটা ল্যাটারাল টাই গেল, যেটা এই 1, 2, 4টে কোণার 4টে রিইনফোর্সমেন্টকে ধরে রাখবে। এবার মাঝের যে রিইনফোর্সমেন্ট, এটাকে ধরে রাখার জন্য আর একটা ল্যাটারাল টাইজ এরকমভাবে প্লেস করা যেতে পারে। কাজে সব ক্ষেত্রে আমরা যে ওই একটা শুধু 4 চৌকো ল্যাটারাল টাইজ দিয়ে দেবো সেটা কিন্তু না। এটা কিন্তু আইএস কোডে দেওয়া আছে, IS 456 দেওয়া আছে ল্যাটারাল টাইজ কীরকম। আমি সেটা বেশি যাচ্ছি, কেননা সেটা এই যে হুকগুলো আমরা কিন্তু স্ট্যাগার্ড ওয়েতে রাখবো, মানে ল্যাটারাল টাইজগুলোকে পরপর তাদের এলিভেশন অনুযায়ী একটার উপরে একটা আছে, তো সব কটার হুক কিন্তু একই কোণা বরাবর আমরা রাখবো না। মানে যদি একটা লেয়ারের ল্যাটারাল টাইয়ে হুক একটা কোণায় থাকে, তার উপরের ল্যাটারাল টাইটার হুকটা কিন্তু আমরা অপোজিট কর্নারে দেবো ঘুরিয়ে, তার উপরে আরেকটা অন্য কর্নারে দেবো, মানে স্ট্যাগার্ড ওয়েতে ঘুরিয়ে দেবো, যাতে এই যে হুক পয়েন্ট আছে না, মানে ল্যাটারাল টাইটের কোথাও থেকে যদি টাইটাকে খুলে বেরোতে হয় মেন রডটাকে, তাহলে বেরোতে গেলে একমাত্র ওই হুকটাকে ওপেন করতে হবে, করেই বেরোতে হবে। তার মানে হুকের জায়গাটা হলো উইক পয়েন্ট। কাজেই আমি যখন একটা কলাম কল্পনা করছি, ধরা যাক সেটা এমন কোনো তার উপরে লোডিং আসছে বা এমন কোনো ল্যাটারাল ফোর্স আছে যার ফলে সেটার মধ্যে চূড়ান্ত রকমের বালজিং হচ্ছে এবং রডগুলো ভেঙে বেরিয়ে যেতে চাইছে, তাহলে আমি সব যদি হুকের পয়েন্টগুলো ল্যাটারাল টাইজের একটা পার্টিকুলার রড বরাবরই রাখি, তাহলে সেই দিকটা খুবই উইক হয়ে যাচ্ছে। আমরা স্ট্যাগার করে দেবো যাতে
মানে উইক পয়েন্ট যেগুলো থাকে সেটা একটা রডের উপর না আসে, সবকটা ছড়িয়ে বিছিয়ে যায়। এর ফলে অ্যাজ এ হোল স্ট্রাকচারটা কিন্তু অনেক রিজিড থাকবে। নেক্সট কি, spacing of lateral ties shall be thoroughly maintained, especially near the beam slab junctions and where the lapping is provided. কলামের ক্ষেত্রে ল্যাটারাল টাইজের স্পেসিংটাকে উল্টো পাল্টা করে দেওয়ার একটা খুব প্রবণতা এই কারণে থাকে, বিমের যে স্টিরাপগুলো আছে সেটা যেহেতু সরাসরি শিয়ার স্ট্রেস নেওয়ার সাথে যুক্ত, তাই জন্য সেটাকে খুব গুরুত্ব সহকারে তারা দেখে। কিন্তু কলামের ক্ষেত্রে ল্যাটারাল টাইজগুলোকে কিন্তু সেই গুরুত্ব সহকারে দেখে না। তারা এইটা ভাবে না যে যদি আর্থকুয়েক হয় চূড়ান্ত রকম এই বালজিং ফোর্সের জন্য কিন্তু সমস্ত কিছু ছিটকে বেরিয়ে যেতে পারে। এবং এই যে প্রবণতার, ঠিক আছে, আর্থকুয়েকের জন্য সেটা মেনলি হয় হলো ফ্লোর, বিম আর যে কলামের জাংশনটা ওর কাছাকাছি। এবং কোথায় হয়, যেখানে আমরা কলামের রডটার ল্যাপিং করেছি সেখানেও কিন্তু এই টেন্ডেন্সি থাকে। মানে কলামের রড তো এটা সম্ভব না যে একটা রডই একটা বাড়ি পুরো একদম ফাউন্ডেশন থেকে ছাদের মাথা অবধি উঠে গেল, নিশ্চয়ই ল্যাপিং করতে হবে। তো সেই ল্যাপিং যেখানে হচ্ছে সেখান থেকেও কিন্তু এই স্প্রেড আউট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেটাও কিন্তু একটা উইক পয়েন্ট। কাজে এই ল্যাপিংয়ের জায়গাগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, স্পেসিং যাতে প্রপার থাকে এবং কোনো মতেই ল্যাপিংয়ের জায়গাগুলো, তারপরে জাংশনের কাজগুলো কিন্তু 150 mm বেশি স্পেসিং করা যাবে না। এই সংক্রান্ত আরও ডাকটাইল ডিটেলিংয়ের যে কোড আছে সেটা সম্পর্কে আমি পরে বলবো, সেই কোডে কিন্তু আমরা পেয়ে যাব। পরের স্লাইড দেখা যাবে। ল্যাপিং অফ বার্স ইন স্ট্যাগার্ড ম্যানার অ্যান্ড নট জাস্ট অ্যাবভ অর বিলো দি স্ল্যাব জাংশন। এটা একটা কমন টেন্ডেন্সি, কলামের রডে তো ল্যাপিং করতেই হবে। তো ল্যাপিং যখন করতেই হবে, ল্যাপিংটা কেন আমরা সবসময় স্ল্যাবের কাছে এসেই করবো বা স্ল্যাবের নিচ অব্দি গিয়েই করবো? এটা কিন্তু খুব ক্ষতিকারক জিনিস। আমি আগেই বলেছি, বিশেষ করে আর্থকুয়েকের ক্ষেত্রে বা ল্যাটারাল লোডের ক্ষেত্রে কলাম বিম জাংশন যেখানে, সেই জায়গাগুলো মানে ঠিক স্ল্যাবের নিচের অংশ এবং স্ল্যাবের ঠিক ওপরের অংশ, এখানে কিন্তু ফেলিওরের একটা প্রচণ্ড সম্ভাবনা থাকে এবং জেনারেলি এখান থেকে ফেলিওরটা হয়। আবার সেই জায়গায় যদি আমরা ল্যাপিং প্রোভাইড করে দিই তাহলে সেই জায়গাটা আরও দুর্বল হয়ে গেল। কাজে ল্যাপিং কখনোই ওই জায়গাগুলো করবো না আমরা, এইটা একটা সমস্যা। আমি যদি ল্যাটারাল লোডকে ছেড়েও দিই, অনেক সময় হয় কি, যেই রডটা কলামের নিচ থেকে আমার উঠছে, স্ল্যাব কাস্টিং হয়ে গেল, স্ল্যাব কাস্টিংয়ের পরে কিছুটা একটুখানি সামান্য হয়তো 10 ইঞ্চি স্ল্যাবের উপরে বেরিয়েই তারপরে সেটা টার্মিনেট হয়ে গেল। এটাও একটা সাংঘাতিক সমস্যার জিনিস। ল্যাটারাল লোডের কথা না ভালো, তার কারণ হলো পরবর্তী যখন আমরা সাকসেসিভ ফ্লোরের কনস্ট্রাকশন করবো, সাকসেসিভ কলামের কনস্ট্রাকশন করবো ওর উপরে, তখন কিন্তু ল্যাপিংয়ের জন্য যে লেন্থ আমার প্রয়োজন, সেই লেন্থটা কিন্তু চাইলেও পাবো না। তখন কিন্তু একটা বিশাল বড় সমস্যা হয়ে যায় বাস্তবিক ক্ষেত্রে। কলামের রডের ক্ষেত্রে ল্যাপিং করার যেই জায়গা সেটা হলো মাঝখানের L/2 পোর্শন, মানে ফ্লোর টু ফ্লোর যে ক্লিয়ার, মানে বিম টু বিম যে ক্লিয়ার জায়গা কলামের, এই ক্লিয়ার পোর্শনের মাঝের যে মিডল পোর্শনটা, মিডল হাফ পোর্শনটা, সেখানে ল্যাপিং করতে হবে। এবং ল্যাপিং করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে দুটো জিনিস। এক হলো একই পার্টিকুলার সেকশানে 50%-এর বেশি রিইনফোর্সমেন্ট আমরা ল্যাপিং করবো না। 2 নম্বর ব্যাপার হলো ল্যাপিংটা করবো সবসময় স্ট্যাগার্ডভাবে, মানে অপোজিট কর্নারের রডগুলোকে একই সেকশনে ল্যাপিং করবো। কখনোই এমন করবো না যে একটা পার্টিকুলার সেকশনে একটা কলামের এক সাইডে সবকটা রড ল্যাপিং করে দিলাম। এতে হবে কি, সেখানে একটা সেই সাইডে উইকনেস চলে আসবে। আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, স্ট্যাগার্ড করে দেবো। এই ব্যাপারে, মানে এই যে আমি জিনিসগুলো বলছি, এই ব্যাপারে যদি খুব বিশদে জানতে হয় তাহলে ডাকটাইল ডিটেলিং কোড IS 13920 2016, যেটা একদম লেটেস্ট রিভিশন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। সেটা আমি তোমাদের অনুরোধ করবো একবার করে নেবে, সেখান থেকে আরও অনেক কিছু ডিটেলে জানতে পারবে। পরের স্লাইড দেখে নেওয়া যায়।
ইনঅ্যাডেকুয়েট লেন্থ অফ ল্যাপিং অফ লংজিটিউডাল রিইনফোর্সমেন্ট অফ কলাম, এটাও একটা খুব কমন ভুল। কলামে যে রড আমরা ল্যাপিং নিয়ে কথা বলছিলাম, আমরা এই ল্যাপিং করছি, আবার করতে গিয়ে এটাও করছি কি যতখানি ল্যাপ লেন্থের আমার দরকার সেটাও কিন্তু আমরা দিচ্ছি না। মানে আমার যদি দরকার হয় 600 মিলিমিটারের, তাহলে তার জায়গায় আমরা হয়তো দিচ্ছি 300 মিলিমিটার, সেটা দিয়েই তার দিয়ে বেঁধে দিচ্ছি, ওটাই হয়ে গেল আমার ল্যাপিং। তা কিন্তু না, সেটা করলে আমার যে পরিমাণ ডেভেলপমেন্ট লেন্থ দরকার পার্টিকুলার ওই বন্ড স্ট্রেংথটাকে অ্যাটেইন করার জন্য, সেটা কিন্তু আমরা পাবো না। আমরা জানি ল্যাপিংয়ের লেন্থ মিনিমাম কিন্তু হতে হবে ডেভেলপমেন্ট লেন্থের সমান। কলাম স্টেমের ক্ষেত্রে সেটা হবে হলো ডাইরেক্ট কম্প্রেশনের জন্য যে আমার ডেভেলপমেন্ট লেন্থ দরকার মিনিমাম পক্ষে সেটা দিতেই হবে। কিন্তু আমি বলবো টেনশনের জন্য যেটা লাগে ল্যাপ লেন্থ সেটা দেওয়ার জন্য। তার কারণ হলো কলাম কিন্তু অনেক সময় টেনসাইল মেম্বার হিসেবেও কাজ করে। হ্যাঁ বন্ধুরা, টেনসাইল মেম্বার হিসেবে কিন্তু কলাম কাজ করে। বিশেষ করে যখন ল্যাটারাল লোড আসে, যখন আর্থকোয়েক হয়, তখন কিন্তু কলাম অনেক সময় কম্প্রেশন মেম্বার থাকে না। মানে যখন ভাইব্রেশন হচ্ছে, যখন বিল্ডিংয়ে ড্র্যাগ হচ্ছে, বিল্ডিং যেদিকে বেন্ড করছে তার অপোজিট সাইডের কলামগুলোর ওপরে কিন্তু সাংঘাতিক একটা আপলিফট টেনশন কাজ করে, তখন কিন্তু কলামটা একটা টেনসাইল মেম্বার হয়ে যায়। কাজেই আমার মনে হয় কলামের ক্ষেত্রে ল্যাপ লেন্থ কিন্তু কম্প্রেশন কনসিডার করে না দিয়ে টেনসাইল মেম্বার হিসেবে ধরে তার যে জন্য যে ল্যাপ লেন্থ দরকার সেটা দেওয়াই বেশি ভালো। আমি এখানে কিছু ল্যাপ লেন্থ অ্যাপ্রক্সিমেট কত হয় একটা ক্যালকুলেটেড দেখিয়েছি। এটা কংক্রিটের গ্রেডের উপর নির্ভর করবে। সাধারণত আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে M20 আর M15 গ্রেড ইউজ করে থাকি আরসিসিতে। আর FE 415 এখন আর পাওয়া যায় না, ইউজ হয় না। জেনারেলি FE 500 অথবা 550 ইউজ করি। 500D মানে হলো ডাকটাইল ভ্যারিয়েন্ট, মানে সেটা ডাকটিলিটি আর একটু বেশি। এই ক্ষেত্রে 550D মানে তার ডাকটিলিটি আর একটু বেশি, কিন্তু যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ সেটা কিন্তু এই 550, মানে FY এর ভ্যালু হলো 550 আর এটার ক্ষেত্রে হলো 500। তো সেক্ষেত্রে ক্যালকুলেট করলে দেখা যাবে অ্যাকচুয়াল ভ্যালু হলো M20 গ্রেড কংক্রিটের জন্য 500 FE 500 স্টিলের জন্য কম্প্রেশনে কনসিডার করলে 45.31D আমার লাগছে হলো ল্যাপ লেন্থ, সেটাকে 45D ধরে নেওয়া যেতে পারে। একইভাবে FE 550 জন্য আর M20 গ্রেড কংক্রিটের জন্য 50 ধরে নেওয়া যেতে পারে। যদি গ্রেড অফ কংক্রিট আমরা আরেকটু বাড়িয়ে দিই M25 করে, অর্থাৎ কংক্রিটের এখানে রিচনেস বাড়ছে, এর ফলে হবে কি আমার ল্যাপ লেন্থটা কমে আসবে। দেখা যাচ্ছে FE 500 বা 500D এর জন্য আমার ল্যাপ লেন্থ লাগছে হলো 38.84D, কিন্তু সুবিধার জন্য 40D মনে রাখাটা বেশি সহজ, 40D করবো। সেরকম একইভাবে 550 জন্য লাগছে হলো 42.72D, কিন্তু সহজে মনে রাখার জন্য এটাকে 45D হিসেবে আমরা দেবো। পরের স্লাইড দেখা যাক। একটা নতুন আমাদের চল হয়েছে, আমরা অনেকেই এখন কলামের ল্যাপিং করার সময় বা যে কোনো স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে রডে ল্যাপিং করার সময় অনেক সময় ওয়েল্ডিং ইউজ করি। বিশেষ ক্ষেত্রে যেখানে আমাদের প্রপার ল্যাপ লেন্থ পাই না, আমরা সেখানে ওয়েল্ডিং ইউজ করে কিন্তু রডগুলোকে কানেক্ট করে দিই। এবার সেইটা করার সময় হয় কি, আমরা কিন্তু ওয়েল্ডিংয়ের মাধ্যমেও এই রড দুটোকে কানেক্ট করার জন্য যে মিনিমাম লেন্থ রিকোয়ার্ড সেটা কিন্তু ক্যালকুলেট করেও দেখি না, একটা আন্দাজে কোনো রকমের ওয়েল্ডিং করে দিলাম, করে দিয়ে চালিয়ে দিলাম কাজ। ওই ওয়েল্ডিংটার কিন্তু কোনো ভ্যালু নেই। আমি তো এরকমও দেখেছি যে শুধুমাত্র কিছু স্পট ওয়েল্ডিং করে করে ছোটো ছোটো ছেড়ে দেওয়া হলো। ওই ওয়েল্ডিংটাতে কী লাভ? ওই ওয়েল্ডিংটা তো রডের মাধ্যমে যে লোডটা ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু ট্রান্সফার করতে পারবে না। কেননা ট্রান্সফার করতে গেলে ওই পরিমাণ লোড, তার আগেই ওয়েল্ডিংটা ফেল করবে, রড ফেল করবে না, ওয়েল্ডিংটাই তো ফেল করে যাবে, ওই জয়েন্টটাই ফেল করে দেবে। কাজেই আমরা যখন ল্যাপ লেন্থ দেবো ফিলেট ওয়েল্ড করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমাম যে লেন্থ দিতে হচ্ছে সেটা কিন্তু দিতেই হবে। এমন না যে 2 ইঞ্চি রড বেরিয়ে আছে স্ল্যাবের উপরে, তার মানে ওই 2 ইঞ্চি দিয়ে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে, তা কিন্তু না। যদি ইনসাফিসিয়েন্ট আমার লেন্থ থাকে, যা লেন্থ আমার দরকার ওয়েল্ডিংয়ের জন্য তার লেন্থ দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা অন্য মেথড ইউজ করবো, যেমন মেকানিক্যাল কাপলার ইউজ করা যেতে পারে। কিন্তু ওয়েল্ডিং করতে গেলে কিন্তু ওয়েল্ডিংয়ের মিনিমাম লেন্থ দিতে হবে। আমি একটা ক্যালকুলেট করে এখানে চার্টের মাধ্যমে দিয়েছি কতখানি লেন্থ দরকার। যেমন আমি আগের দিন তোমাদের ফর্মুলা ডিরাইভ করে দিয়েছিলাম রডের ওজনের জন্য। যেমন
তোমাদের একটা ফর্মুলা ডিরাইভ করে দিয়েছি ল্যাপ লেংথের জন্য, সেরকম আমি ওয়েল্ডিং করে যদি ল্যাপ লেংথ দিতে হয় তার জন্য কিন্তু ফর্মুলা আমি ক্যালকুলেট করে এখানে তোমাদের জন্য খুব সহজ করে দিয়ে দিয়েছি। দেখা যাক কি সেটা। যদি 12 mm থেকে 20 mm এর ডায়ার রড হয় সেক্ষেত্রে আমাদের সাইজ অফ ওয়েল্ড হবে হলো 5 mm, এবং এফি 500D এর ক্ষেত্রে, এফি 500 বা 500D এর রডের ক্ষেত্রে আমাদের যে লেন্থটা দিতে হবে 5 mm সাইজের ওয়েল্ডে সেটা হলো 1.02 d² + 10 mm। অর্থাৎ ডি মানে হলো এখানে রডের ডায়া, যে রডটার ল্যাপিং করবো, যে রডটার সাথে আমি ওয়েল্ডিং করছি সেই রডটার যে ডায়া তার স্কোয়ার, ডায়াটা অবশ্যই মিলিমিটারে নেবো, মাল্টিপ্লাইড বাই 1.02 করে যা হবে তার সাথে 10 mm যোগ করবো। একইভাবে 550-র জন্য 1.122 d² + 10 mm। 22 mm থেকে 30 mm এর যেই রডগুলো হবে তার জন্য ওয়েল্ডের সাইজ কিছুটা বাড়বে, 6 mm হলো মিনিমাম দিতে হয়। 550-র জন্য সেক্ষেত্রে আমার ফর্মুলা দাঁড়াবে হলো 0.935 d² + 12 mm, এবং 500-এর জন্য দাঁড়াবে হলো 0.85 d² + 12 mm। এই ফর্মুলাগুলো তোমরা নোট করে রাখো, এটা কিন্তু কোনো বইয়ে পাবে না, কোনো বই, কোনো এস্টিমেটের বইও পাবে না, এইটুকুনি আমি একদম তোমাকে অ্যাসিওর করে দিতে পারি। এইটার ডেরিভেশন যদি তোমরা জানতে চাও তোমরা আমাকে কমেন্ট করো পোস্টের নিচে, এই ভিডিওটার নিচে জানাও যে তোমরা এই ডেরিভেশনটা সম্পর্কে আগ্রহী জানতে। যদি দেখি যে তোমাদের বেশ কয়েকজন এর সম্পর্কে জানতে চাইছো কীভাবে এসছে, তাহলে আমি অবশ্যই এটা একটা ডেরিভেশন করে ভিডিও তৈরি করে দেখাবো। পরের স্লাইডে যাওয়া যায়। Segregation and bridging of green concrete due to high free fall. Free fall IS 456-2000 অনুযায়ী হলো গ্রিন কংক্রিটের ম্যাক্সিমাম ড্রপিং হাইট হলো 1.5 মিটার। আমরা যখন কলামের কাস্টিং করছি 1.5 মিটারের বেশি কিন্তু একসাথে কাস্টিং করবো না। 1.5 মিটার কাস্টিং হবে, একদিন ছেড়ে দেবো গ্যাপ, যাতে হার্ড হয়ে যায় কংক্রিটের স্টেমটা, যাতে শাটারিংটা খুলে নিতে পারি। আমরা জানি 16 ঘন্টার মধ্যে মিনিমাম টাইম যার মধ্যে শাটারিং খুলে দেওয়া যায়, সাইড শাটারিং IS 456-2000 অনুযায়ী ভার্টিক্যাল শাটারিংগুলো খুলে দিতে পারি। কাজে একদিন পরেই আমরা সাইড শাটারিং খুলে দিয়ে আবার বাকি যেই হাইটটা পড়ে থাকবে কলামের তারপরে সেটা কাস্টিং করবো। কখনোই কিন্তু একটানা 3 মিটার, একটানা 2.5 মিটার, মানে একদম নিমের নিচ অব্দি একটানা কিন্তু কাস্টিং করে দেবো না। তাহলে হবে কি, তাহলে কিন্তু সেগ্রিগেশন হয়ে যাবে, অর্থাৎ কংক্রিটের যে হোমোজিনিটি সেটা নষ্ট হয়ে যাবে। কেননা কংক্রিটের মধ্যে তো বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট আছে, সিমেন্টের পেস্টটা আছে, বালি আছে, স্টোন চিপস আছে, এগুলোর এক একটা স্পেসিফিক গ্র্যাভিটি আলাদা। যখন উপর থেকে আমরা এটা ফেলছি এদের কিন্তু সেটেলমেন্ট রেটটা আলাদা হয়, এবং যেটা ভারী সবচেয়ে সেটা আগে নিচে পৌঁছানোর চেষ্টা করবে, এবং আস্তে আস্তে তাদের ডেন্সিটি অনুযায়ী যে কম ভারী সে উপরের স্তরে জমা হওয়ার চেষ্টা করবে। কাজেই দেখা যাবে যে কলামের গোড়ার দিকে কিন্তু একটা হানিকম্বিং হয়ে গেছে। কাজেই আমাদের কলামের যে ম্যাক্সিমাম হাইট একসাথে 1.5 মিটারের বেশি কিন্তু আমরা কোনোভাবেই কাস্টিং করব না। পরের স্লাইডে যাওয়া যাক। কলাম স্টেম নট বিং পারফেক্টলি ভার্টিক্যাল অ্যান্ড অর দি বার্স ইন ইট নট অ্যাকচুয়ালি প্যারালাল। কলামের যে কাস্টিং হচ্ছে অনেক সময় হয় কি, তার যে ফর্ম অফ শাটারিংটা আছে সেটা আমরা ভার্টিক্যালিটি চেক করতে ভুলে যাই বা নেগলেক্ট করি। এর ফলে হয় কি, হয়তো সামান্য সে তার ভার্টিক্যাল থেকে ডেভিয়েট করেছে, একটু হয়তো ডান দিকে, একটু হয়তো বাঁ দিকে হেলে আছে, বা কোনো একটা দিকে সামান্য হেলে আছে। আমরা কাস্টিং তো করে দিলাম, পরের দিন শাটারিং খুলে দিলাম, এরপরে দেখা গেলো যে কি কলামটা কিন্তু পারফেক্ট ভার্টিক্যাল নেই। অর্থাৎ কলামের উপর এখন যা লোড আসে কিন্তু তার যে কাজ করার যে ফাংশন, তার যে অ্যাক্সিয়ালিটি, তার যে অ্যাক্সিয়াল থাকার যে প্রয়োজনীয়তা লোড ক্যারি করার জন্য, সেটা কিন্তু থাকবে না। এবং শুধুমাত্র যেখানে ডাইরেক্ট স্ট্রেস আসার কথা ছিল, ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেস, তার সাথে সাথে কিন্তু এক্সেন্ট্রিসিটিও কাজ করবে এবং বেন্ডিং চলে আসবে, যেটা আমাদের ডিজাইন কনসিডারেশনে হয়তো ছিল না। আমরা কি তাহলে ওই পাকা কলাম
তার উপরে যে সাবসিকুয়েন্ট পার্টটা হবে সেটাকে ভার্টিক্যাল করে কাস্টিং করে দেবো, সেটা যদি করি আমরা কিন্তু একটা বিপদ ডেকে আনবো। তার কারণ তাতে আমার কলামটা একটা ভার্টিক্যাল হলোই না। 2 নম্বর, একটা নোট তৈরি হলো যেখানে আমার কলামটা বেন্ড করছে, এবং এর ফলে কলামটা তার সেটা কিন্তু কোল্যাপস করে যেতে পারে, ডাইরেক্ট কম্প্রেশনের জন্য না, বেন্ডিংয়ের জন্য। তার কারণ আমরা ঠিক যেমন কলামটাকে তার নিশ্চয়ই একটা পারমিসিবল স্ট্রেস ছিল, পারমিসিবল ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেস ছিল। এখন কলামটা ভার্টিক্যাল না থাকার ফলে পারফেক্টলি এর মধ্যে যে লোডটা আসছে তার জন্য যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, তার অ্যাক্সিস থেকে সরে যাওয়ার জন্য এখানে কিন্তু বেন্ডিংও হবে, কনসিকুয়েন্টলি বেন্ডিং স্ট্রেসও আসবে, যেটার কথা কিন্তু আমরা ভাবিনি। এর ফলে আমরা এই কলামটাকে পরের স্লাইডে যাই। তার আগে জিনিস যদি কখনো এরকম করে ফেলে থাকি, হতেই পারে কাজ করতে গিয়ে ভুল হয়েছে, এক্ষেত্রে কিন্তু একটাই উপায়, সেটা এছাড়া কোনো পদ্ধতি, কলামটাকে ডেমোলিশ করে ফেলতে হবে, মানে কলামের কংক্রিটটা ডেমোলিশ করে ফেলতে হবে। যত তাড়াতাড়ি আমরা এটা করবো ফেলে না রেখে তত বেশি ভালো, কেননা যত সময় যাবে কংক্রিট হার্ড হতে থাকবে। কাজে যেদিন কাস্টিং হলো যদি কোনোভাবে হয়ে থাকে তাহলে আমাদের করতে সুবিধা হবে, নাহলে ভাঙতেই সেই হবে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হবে, অনেক কষ্টকর হয়ে যাবে, ভেঙে আবার রিকনস্ট্রাকশন করতে হবে তখন। এই জিনিসই যে সেগ্রিগেশন থেকে বাঁচার জন্য আমরা কখনোই 1.5 মিটারের বেশি একসাথে কলামকে কাস্টিং করব না। কলাম যখনই কাস্টিং করব 1.5 মিটার ম্যাক্সিমাম একসাথে কাস্টিং করব, এবং তারপরের যে অংশটুকু বেঁচে থাকবে কলামের হাইটে, যদি আমার 3 মিটার 700 ধরা যাক আমার ক্লিয়ার কলাম কাস্টিং করতে হবে হাইটে, তাহলে 1.5 মিটারের প্রথম কাস্টিং হবে। স্টার্টারটা নিয়েই বলছি আমি, ধরা যাক প্রথমে 150 স্টার্টার কাস্টিং করলাম, তারপরে 1.5 মিটারের আমি কাস্টিং করলাম 1500 1650, তারপর আরেকটা 1.5 মিটারের আমি কাস্টিং করব, তাহলে আমার হয়ে গেল 3150। 3 মিটার 700 মতো টোটাল কাস্টিং করতে হচ্ছিল, তাহলে আমার ব্যালেন্স পড়ে থাকছে কত? ব্যালেন্স পড়ে থাকছে আমার 550 mm। সেই 550 mm-টা লাস্টে কাস্টিং করবো। 550 mm এটা না কিন্তু আমি 2 মিটার কাস্টিং করে দিলাম, আমাকে 1.5 মিটার করেই করতে হবে, কেননা 1.5 মিটারের বেশি একসাথে কাস্টিং করতে গেলে যে ফ্রি ফলটা হবে তাতে আমার সম্ভাবনা থাকবে সেগ্রিগেশন হওয়া। এবার এই যে সাকসেসিভ যে আমরা 1.5 মিটার করে কাস্টিং করব, মানে আজকে যদি 1.5 মিটার, কালকে আবার বাকি 1.5 মিটার করব, আমরা যখন করছি সাবসিকুয়েন্ট যে কাস্টিংগুলো করছি আগের কাস্টিংয়ের সাথে নতুন কাস্টিংয়ের কিন্তু কোনো বন্ডিং হবে না, একটা ওখানে প্লেন সৃষ্টি হবে এবং একটা ওটাই উইকনেস প্লেন হিসেবে কাজ করবে। কাজে আমাকে একটা ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে আমি আগের যে কাস্টিংটা করেছি তার সাথে পরবর্তী কাস্টিংয়ের একটা কানেকশান তৈরি হয়, একটা প্রপার গ্রিপ তৈরি হয়। এইটা আমরা করতে পারি শিয়ার কি প্রোভাইড করে। শিয়ার কি মেকানিক্যাল অ্যাঙ্কারেজের কাজ করবে। শিয়ার কি করা খুব সোজা, কিছুই না। কলামের যে কাস্টিংটা আমার হয়ে গেল তার টপ লেভেল থেকে কিছুটা অংশ কংক্রিট সেটাকে আমার তুলে নিতে হবে, নিয়ে ফাঁকা একটা গর্ত মতন করতে হবে একটা প্রপার শেপের, যাতে আমি যখন পরবর্তী স্টেজে কংক্রিটিং করব নেক্সট লিফটে নিচের ওই যে ফাঁকা জায়গাটা সেখানে আমার নতুন কাস্টিংয়ের গ্রিন কংক্রিটটা ঢুকতে পারে
এবং সেটা একটা লকের মতন কাজ করে, একটা মেকানিক্যাল লক দেয়। ধরা যাক এটা একটা 300x300 কলাম আছে, এইটা কলামটার প্ল্যান মানে টপ ভিউ যদি শেয়ার কিটা দেখি, আমি এখানে 150x150 একটা শেয়ার কি দিয়েছি, ডেপথ দিয়েছি হলো 75 mm। তাহলে এরকম একটা টপ ভিউ আমরা গর্ত দেখতে পাবো, এটাকে আমি এলিভেশনে দেখিয়েছি, এরকম একটা গর্ত দেখা যাচ্ছে মাঝখানে। তাহলে এরপরে যখন আবার আমরা কলাম কাস্টিং করব এখানে, তাহলে এই যে জায়গাটা এই গর্তটার মধ্যে গ্রিন কংক্রিট ঢুকবে, অর্থাৎ কাঁচা কংক্রিট ঢুকবে এবং সেটা হার্ডেন্ড হবে। তার ফলে হবে কি, এই দুটো যে কলামের সাকসেসিভ যে স্টেজ, এই দুটোর মধ্যে একটা লক, মেকানিক্যাল লকের সৃষ্টি হবে। আরও ভালো হয় এই শেয়ার কি করার সাথে সাথে যখন আমরা সেকেন্ড স্টেজের কংক্রিটিংটা করছি নতুন লিফটের জন্য, তখন যদি কোনো ল্যাটেক্স বেসড বা যে কোনো কেমিক্যাল বন্ডিং এজেন্ট, বন্ডিং কোড যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে সেটা আরও ভালো। মেকানিক্যাল লকিংয়ের পাশাপাশি তাহলে একটা কেমিক্যাল বন্ডিংও তৈরি হয়। পরের স্লাইডটা দেখা যাক। হোয়াই কিউরিং অফ কলাম স্টেম ইজ সো নেগলেক্টেড। এটা তো সবসময় দেখতে পাই, মানে ছাদের কিউরিং করা হয় তো একদম খুব ভালো করে জল একদম ভরে দেওয়া হয়, পন্ডিং করে দেওয়া হয়, বিমেরও কিউরিং ছাদের সাথেই হয়ে যায়, ব্রিকওয়ার্কের কিউরিং করি, কিন্তু আমরা কখনোই কলামের কিউরিংটা ঠিক করে করি না। কেন কেন অবহেলা কলামের প্রতি? অথচ এই কলামটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুরুতেই বলেছি কলামের ফেলিওর কিন্তু গ্লোবাল ফেলিওর ডেকে আনতে পারে। বিম বা স্ল্যাবের ফেলিওর লোকাল ফেলিওর থাকে, সেখানে কলামের ফেলিওর কিন্তু গ্লোবাল ফেলিওর ডেকে আনতে পারে। আর আমরা জানি যদি একটা কংক্রিটের কিউরিং না হয় তাহলে কিন্তু তার প্রপার হাইড্রেশন হবে না, হাইড্রেশন না হলে কিন্তু স্ট্রেন গেনও কংক্রিটের হবে না। তাহলে আমি কংক্রিটের ওই স্ট্রাকচারাল মেম্বারটা যে স্ট্রেংথ প্যারামিটার ধরে ডিজাইন করেছি আর যে স্ট্রেংথ প্যারামিটার আমি বাস্তবে পাবো, সেটা কিন্তু কখনোই এক হবে না, সেটা অনেক কম হবে। এর ফলে আমার এই স্ট্রাকচারাল মেম্বারটা কিন্তু দুর্বল হয়ে গেল এবং ওটা কিন্তু একটা আমার টোটাল স্ট্রাকচারের মধ্যে ভেঙে যাওয়ার আদর্শ জায়গা হলো বা ফেল করার আদর্শ জায়গা হয়ে গেল। কিউরিং কংক্রিটের খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কোনোভাবেই পরবর্তীকালে ঠিক করা যায় না। মানে আমার কিউরিং ইনিশিয়াল স্টেজে দরকার, সেই ইনিশিয়াল স্টেজে আমি যদি কিউরিং প্রপারলি না করে পরবর্তীকালে জলের বন্যা বই দিই, তাহলেও কিন্তু আমার কোনো লাভ হবে না, কেননা আমার ততক্ষণে হাইড্রেশন যাওয়ার হয়ে গেছে এবং হাইড্রেশন প্রপারলি হতে পারেনি, সেই হাইড্রেশনটা পরবর্তীকালে হবে না। আমরা জানি কংক্রিটের যত এজ বাড়ে তার সাথে সাথে তার স্ট্রিং বাড়ে, হাইড্রেশন হতে থাকে এবং এই স্ট্রিং বাড়ার যে হারটা মানে রেট অফ গেইন অফ স্ট্রেংথ, এটা কিন্তু কমতে থাকে। মানে পরবর্তীকালে স্ট্রিং গেইন হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, খুব কম হারে হয়। তাই কলামের কিউরিংকে কিন্তু অবহেলা করা যাবে না। কলামের কিউরিং খুব গুরুত্বপূর্ণ। কীভাবে করবো কলামের কিউরিং? কলামের কিউরিং যদি ময়েশ্চার কিউরিং করতে চাই, খুব সাধারণভাবে জুটের যে ব্যাগগুলো হয়, আলুর বস্তা হোক বা যে কোনো চকের বস্তা হোক, সেগুলোকে কলামের গায়ে বিছিয়ে দেবো, পেঁচিয়ে দিয়ে বেঁধে দেবো, সেগুলোকে বিছিয়ে দেবো। তাহলে হবে কি, কলামটার গায়ে যে জুটের ব্যাগটা পেঁচানো রইল সেটা ময়েশ্চার রিটেন করে রাখবে এবং ওই ময়েশ্চার যেটা রিটেন করে রাখলো বস্তাটা, তার থেকে কিন্তু এই কংক্রিট সারফেসটা আস্তে আস্তে সবসময় জল পেতে থাকবে এবং পিরিয়ডিক্যালি এই জুট ব্যাগগুলোকে ভিজিয়ে দিতে হবে। এছাড়া কি করতে পারি? এছাড়া আমরা করতে পারি সেটা হলো খড় বেঁধে দিতে পারি, খড় বেঁধে দিয়ে খড় ভিজিয়ে দিতে পারি। আর কি করতে পারি? কিউরিং কম্পাউন্ড পাওয়া যায় বিভিন্ন, যেটা মেমব্রেনের মতন কাজ করে। কিউরিং মানেই হলো কিন্তু প্রিভেন্ট দি লস অফ ময়েশ্চার ফ্রম দি কংক্রিট ফর কমপ্লিট হাইড্রেশন অফ দি সিমেন্ট ইন দি কংক্রিট। মানে কিউরিংয়ের উদ্দেশ্য হলো যেই ময়েশ্চারটা আমার ভেতরে আছে সেটার যে লস হচ্ছে সেটাকে প্রিভেন্ট করা, সেটাকে আটকানো বা কোনো ব্যবস্থা করা যাতে ওই যে লসটা হয়ে গেলো সেটাকে আমরা মেক আপ করে দিতে পারি। তাহলে খুব সিম্পল ব্যাপার, আমি লসটাই হতে দেবো না। লস তো হলে ময়েশ্চারটাকে কংক্রিটের সারফেস থেকে বেরোতে হবে, আমি সেখানে কোনো কিউরিং কম্পাউন্ড লাগিয়ে দেবো যেটা মেমব্রেন মানে একটা পাতলা পর্দার মতন কাজ করবে। এর ফলে হবে কি, কংক্রিটের কোর্স থেকে ওই যে ভিতরে ময়েশ্চারটা অলরেডি কংক্রিটের সাথে আছে, যেটা অলরেডি এনাফ, মানে গ্রিন কংক্রিটের মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু হাইড্রেশন কমপ্লিট করার জন্য যথেষ্ট।
কিন্তু বিভিন্নভাবে আমাদের ময়েশ্চার লস হয় বলেই কিন্তু কিউরিংটা করতে হয়। কাজে আমি সেই ময়েশ্চারটাকে বেরোতেই দেবো না মেমব্রেন কিউরিং করে, তাহলে ময়েশ্চারটা ভেতরে থেকে যাবে, সেই ময়েশ্চারেই আমার পুরো হাইড্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, আলাদা করে আর বাইরে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট স্লাইডটা দেখা যায়, এই স্লাইডটাই হলো অন্তিম স্লাইড। এটা শহরের দিকে খুব একটা হয় না, তবে গ্রামাঞ্চলে প্রচণ্ড দেখা যায়, যেহেতু পুকুর তো শহরের দিকে নেই, পুকুরের তো কথা বাদই দিই, কোনো জলাশয় শহরের দিকে এখন আর নেই, গ্রামের দিকে প্রচুর পরিমাণে জলাশয় আছে, পুকুর প্রচুর পরিমাণে আছে এবং পুকুর তো কাটা হচ্ছেই। সেই ক্ষেত্রে যখন বাড়ি করা হয় বা যে কোনো স্ট্রাকচার করা হয়, আমাদের খেয়াল রাখতে হবে যাতে ফাউন্ডেশনটা বা কলামটা যেন পুকুরের বা যে কোনো জলাশয়ের কাছে না হয়, তার থেকে সাফিসিয়েন্ট দূরে থাকে। কতখানি দূরে থাকবে, আমাদের কলামে যে লোডটা ফাউন্ডেশনের থ্রু দিয়ে ট্রান্সমিট হয়, সেটার দেখা যায় 80% যে স্ট্রেস, সেটা কিন্তু ফাউন্ডেশনের যা চওড়া তার 1.5 গুণ পরিমাণ যদি আমরা নিয়ে নিই লেংথ, সেই পরিমাণ ডিপে অবধি কিন্তু 80% টোটাল স্ট্রেসের ভার্টিক্যাল স্ট্রেসটা কিন্তু কাজ করে। এটা আমরা ভার্টিক্যাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন সয়েলের মধ্যে যদি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো। অর্থাৎ যদি একটা ধরা যাক 2 মিটার ডিপ কেটে ফাউন্ডেশন করা হয়েছে, তার ফাউন্ডেশনের মাপ হলো 1.5 মিটার, তাহলে 1.5 মিটারকে আমি যদি 1.5 দিয়ে গুণ করি তাহলে আমার দাঁড়াবে হলো 2.25। তাহলে ওই 2 মিটার ডিপের পরেও, মানে যেখানে আমার ফাউন্ডেশনে বেড, তারপরেও আরও 2.25 মিটার এই যে ডেপটা, এই জোনের মধ্যেই কিন্তু টোটাল যে লোড ট্রান্সফার হচ্ছে সয়েলের মধ্যে, টোটাল যে স্ট্রেস ট্রান্সফার হচ্ছে, তার 80% স্ট্রেস কিন্তু এখানেই থাকে। এটাই হলো মানে অ্যাক্টিভ প্রেশার বাল্ব, অ্যাক্টিভ জোন। এই জোনের মধ্যে কিন্তু 80% স্ট্রেসটা কাজ করে। কাজেই আমাদের একটা জিনিস অ্যাসিওর করতে হবে, আমরা যদি ধরে নিই স্ট্রেসটা ফাউন্ডেশনের কোণা থেকে 35 ডিগ্রি অ্যাঙ্গেলেই ডিসিপেশন হচ্ছে, যদিও 35 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় না, ম্যাক্সিমাম ডিসিপেশন অ্যাঙ্গেল লোডের হলো 40 ডিগ্রির কাছাকাছি, 39 পয়েন্ট সামথিং। এখানে এই অ্যাঙ্গেলের থ্রু দিয়ে ম্যাক্সিমাম স্ট্রেসটা যায়। আমি ধরেই নিলাম 45 ডিগ্রি, কাজেই 1.5 বি আমি যদি জিওমেট্রি কনসিডার করি, 1.5 টাইমস অফ বি মানে 1.5 বি আমি ডেপথে আরও নিচে যাচ্ছি, মানে 35 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমি টানি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে 1.5 বি আমরা বাঁ দিক অবধি গেলে 35 ডিগ্রি অ্যাঙ্গেলের স্লোপটা কিন্তু মিলে যাবে। কাজেই আমাকে এটা খেয়াল রাখতে হবে, ফাউন্ডেশনের বেড থেকে, মানে যেখান থেকে আমার ফুটিংটা সয়েলে রেস্ট করছে, ওখান থেকে জলের যে জায়গাটা, মানে জলাশয়টা বা পুকুরটা, সেটার যে মাটিটা নেবে যে ধার ঘেঁষে, সেটা যেন এই যে জোনটা, মানে ফাউন্ডেশনের সাইড থেকে 1.5 বি আরও এই যে জোনটা, মানে যদি 1.5 মিটার আমার ফাউন্ডেশন চড়ায় বা 1.5 মিটার যদি চড়ায়, সেক্ষেত্রে 2.25 মিটার আরও ফাউন্ডেশনের সাইড থেকে এইটুকুনির মধ্যে যেন আমার কোনোভাবেই ওই ডেপথে গিয়ে, মানে মাটির নিচে আমি 2.25 মিটার যাব ফাউন্ডেশনের নিচ থেকে গিয়ে, তারপরে আরও 2.25 মিটার জলাশয়ের দিকে যাব, গিয়েও যেন কোনোভাবেই জলাশয় কাট না করে, সেরকম একটা দূরত্বে আমাদের কিন্তু ফাউন্ডেশনটাকে রেস্ট করতে হবে। আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি পেইন্টে, নাহলে এটা একটু বুঝতে সমস্যা হতে পারে। ধরো থেকে একটা ফাউন্ডেশনের বেড লেভেল, মানে এটা ফাউন্ডেশনটা এখান থেকে কলামটা এরকম এসছে, এসে এটা ফাউন্ডেশন। এবার এটা যদি 1.5 মিটার হয়, তাহলে আমি বলেছিলাম কি ম্যাক্সিমাম যে স্ট্রেসটা 80% স্ট্রেস কাজ করবে 1.5 বি অবধি, মানে এখান থেকে 2.25 মিটার নিচে অবধি এখানেই 80% স্ট্রেসটা কাজ করবে। আরেকটা জিনিস বলেছিলাম, ডিসিপেশন সাধারণত 35 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে হয়, এখান থেকে একটা যদি 35 ডিগ্রি অ্যাঙ্গেল টানি, তাহলে এটা কিন্তু এই 1.5 বি আরও নিচে গিয়ে এটা মিলবে হলো 1.5 বি সমান যে আমার ডেপটা হচ্ছে বা যে মাপটা পরিমাপটা হচ্ছে, সেই পরিমাপ দূরে গিয়েই কিন্তু এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা মিলবে।
আমার যদি পুকুরটা ধরা যাক এরকমভাবে চলে গেছে পুকুরের মাটিটা, তাহলে আমার ফাউন্ডেশনটাকে এমন দূরে করতে হবে যাতে এই যে কর্নার পয়েন্টে যেটা আসছে 1.5B ফাউন্ডেশনের বেড থেকে আরও নিচে গিয়ে 1.5B আর আমি জলাশয়ের দিকে যাব, তাকে যেন গেলেও যেন কোনোভাবে কাট না করে, মানে সেটা যেন এর যে স্টেবল যে গ্রাউন্ড স্লোপ, আমি ধরে নিতে পারি এইটা স্টেবল গ্রাউন্ড স্লোপ, কেননা এটা লুজ মাটি থাকে, সেই স্টেবল গ্রাউন্ড স্লোপটাকে যেন কোনোভাবে কাট করে এটা বেরোতে না পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর কি করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে পুকুরের যে সাইডটা বা জলাশয়ের যে সাইডটা কলামের বা ফাউন্ডেশনের, সেই সাইডটা যাতে আমি প্রোটেক্টেড করে দিতে পারি, অর্থাৎ কোনোভাবেই যাতে আমার ফাউন্ডেশনের নিচ থেকে সয়েল লস হয়ে যেন পুকুরে না চলে যেতে পারে বা জলাশয়ে যাতে না চলে যেতে পারে। এইটা হলে কিন্তু ফাউন্ডেশন বসে যাবে, সেটা কোনোভাবে আটকানো যাবে না। এটা আমরা শিট পাইল করে বা ড্রাম শিট পাইল, শালবোল্লা এরকমভাবে করতে পারি, অথবা রিটেনিং ওয়াল করতে পারি আরসিসি বা ব্রিক ওয়ার্কের। সেটা করলে হবে কি আমাদের সয়েল লসটা হবে না। আরেকটা যেটা দেখার ব্যাপার আছে, যদি কোনো কারণে আমাদের এমন পজিশন হলো যে ফাউন্ডেশনটাকে জলের মধ্যেই করতে হচ্ছে, আমরা চেষ্টা করবো সবসময় অ্যাভয়েড করার কোনো রকম কনস্ট্রাকশন করে যাতে আমাকে ফাউন্ডেশন কোনোভাবেই জলের মধ্যে না করতে হয়। কিন্তু দেখা গেল করতে হলো, তাহলে কিন্তু কিছু স্পেশাল প্রিকশন নেবো, তবেই করবো। অর্থাৎ আমার যে ফাউন্ডেশনের ডেপথটা হবে সেটা অনেক বেড়ে যাবে, মানে পুকুরের যে বেড লেভেল যেখানে আমি ফাউন্ডেশনটা করছি সেই জায়গার যে মাটি তা সেটাকেও 0-0 আমার ধরা যাবে না, সেটাকেও কিন্তু আমি গ্রাউন্ড লেভেল হিসেবে ট্রিট করতে পারবো। কিন্তু তারও ওখানেও কিন্তু প্রায় দেখা যাবে 1 মিটার মাটি অবধি একদম নরম, কোনো স্ট্রেংথই নেই, তার থেকেও আরও ডিপ কেটে আমার কিন্তু সেখানে ফাউন্ডেশনটা করতে হবে। সেটা নির্ভর করবে সাইটের সয়েল কন্ডিশনের উপর। এবং শুধু তাই না, সেই ফাউন্ডেশনটাকে লোড যেটা আছে সেটাকে যতখানি সম্ভব স্প্রেড করে দেওয়ার চেষ্টা করতে হবে। একটা আইসোলেটেড শুটিং কখনোই করা যাবে না, কেন সেখানে সেটেলমেন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু পুরো ওপরে সুপারস্ট্রাকচার বসে যাবে। ওটাকে আমার অন্যান্য ফাউন্ডেশনের সাথে কিন্তু কানেক্টেড করে রাখতে হবে, যাতে এক তো লোডটা ডিসিপেটেড হয়ে যায় ইজিলি, এবং 2 নম্বর হলো যাতে যদি ওখানে সয়েলটা একটু বসে তাহলে অ্যাজ এ হোল যেন স্ট্রাকচারটা না বসে যায়, যেটুকুনি সয়েলটা আমার মুভমেন্ট হলো সেটাকে যেন বাকি যে ফাউন্ডেশনের সাথে কানেক্টেড হয়ে আছে ওই পার্টিকুলার ফাউন্ডেশনটা, তার মাধ্যমে যেন এই ব্রিজ করতে পারে, তার মাধ্যমে যেন এই সাপোর্টটা দিতে পারে, তার মাধ্যমে যেন যে সফট স্পট তৈরি হচ্ছে, যে ভয়েড তৈরি হচ্ছে সেটাকে যেন ব্রিজ করতে পারে। সেক্ষেত্রে ওখানে একটা কন্টিনিউয়াস আইসোলেটেড ফুটিং না করে একটা কন্টিনিউয়াস যদি আমি আরসিসি স্ট্রিপ করে দিই, সেক্ষেত্রে অনেক বেশি উপকার পাওয়া যেতে পারে বলে আমার মনে হয়। আমার 20খানা যে পয়েন্ট ছিল খুব গুরুত্বপূর্ণ কলামের ক্ষেত্রে, সেটা এখানেই শেষ হলো। আমি আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের মধ্যে তোমাদের, যাতে তারাও এইগুলো জানতে পারে। এগুলো কিন্তু বইয়ে পাওয়া যাবে না আলাদা করে, বইয়ে পাবে বিভিন্ন রকম বইয়ে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পাবে, এক জায়গায় কিন্তু কনসেস করে পাবে না। এবং তাছাড়াও এগুলো শুধুমাত্র কিন্তু বইয়ের থেকে তুমি জানতে পারবে না, কিছু কিছু প্রবলেম যেগুলো এখানে দেওয়া আছে প্রবলেমের সলিউশন, সেগুলো সাইটে কাজ করতে গেলে তোমাদের প্রবলেমটা ফেস হবে, তবেই তুমি তোমার ইঞ্জিনিয়ারিং যে নোহাউ আছে, ইঞ্জিনিয়ারিং যে জ্ঞান আছে সেগুলো তুমি কাজে লাগিয়ে তার সলিউশন বের করবে। সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই বলছি ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা অত্যন্ত খারাপ লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটা একদম যাচ্ছাতেই বাজে, তাহলে সেটাও জানাও। তোমরা আরও জানো ভিডিওটাকে কীভাবে আমি ইমপ্রুভ করতে পারি, কী নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের জন্য। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি যখনই নতুন কোনো এরকম ভিডিও নিয়ে আসতে পারবো তোমরা সঙ্গে সঙ্গে জানতে পারো। আশা করবো তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা আমার সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ, গুড নাইট।